বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের ট্রেনিং এবং সেমিনারের যে সেশন 2021 সালে আজকে হচ্ছে আমাদের প্রথম সেশন এবং ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং কিনোট স্পিকার মাননীয় বিচারপতি জনাব জাফর আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আপনারা জানেন যে অতি সম্প্রতি যে বিষয়টি খুব বেশি আলোচিত হচ্ছে, বিশেষ করে আমাদের বিজ্ঞ আইনজীবীদের ল প্র্যাকটিসের একটা বড় অংশ হচ্ছে চেক ডিজনারের মামলা, যেটা আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 এর সেকশন 138 দ্বারা পরিচালিত। এই আইন সংক্রান্ত এবং এই আইনের উপরে এবং এই ধারার উপরে বেশ কয়েকটি সাম্প্রতিক রায় হয়েছে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্কের সাদৃশ্য বৈসাদৃশ্য, আমাদের সর্বোচ্চ আদালতের রায়, এই সমস্ত বিষয় নিয়ে আমরা মনে করেছি যে এটা আমাদের বিজ্ঞ আইনজীবী বন্ধুদের জন্য শুধুমাত্র নয়, বাংলাদেশের যে কোনো মানুষের জন্যই এই আইন সংক্রান্ত বিষয় জানাটা জরুরি। আমরা অনুষ্ঠান এখনই শুরু করব এবং আপনারা জানেন যে আজকে আমাদের অনুষ্ঠানের এই ট্রেনিং সেশনের টপিক হচ্ছে ট্রেনিং অন লিগাল অ্যাসপেক্টস অফ সেকশন 138 NI অ্যাক্ট 1881 নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট। আমি প্রথমেই আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল জব্বার ভুইয়াকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং কিনোট স্পিকার মাননীয় বিচারপতি জনাব জাফর আহমেদকে সঙ্গে নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটি নির্বাচিত হয় 1 বছরের জন্য এবং 30 মার্চ 2021 হচ্ছে আমাদের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হবে। করোনা মহামারী এবং এই প্রলয়ের মধ্যে আমরা অনেকটা চ্যালেঞ্জের মধ্যে দায়িত্ব গ্রহণ করেছিলাম, কিন্তু আমরা মনে করেছি যে করোনা মহামারীতে সমস্ত দেশের মানুষ লকডাউন থাকলেও যেহেতু আমরা চ্যালেঞ্জের মধ্যে দায়িত্ব গ্রহণ করেছি, আমাদের উচিত হবে আমাদের প্রতি যে অর্পিত দায়িত্ব এবং যে আস্থা আইনজীবীরা রেখেছেন তার যথাযথ বাস্তবায়ন করানো। আমার মনে হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিটি সদস্য আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে প্রবেশ করলেই তার বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। একটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, যেটা চোখে আমার বিশ্বাস করি যে সেগুলো আপনারা প্রত্যেকে স্বীকার করবেন। আমাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, আমাদের বুদ্ধিভিত্তিক উন্নতির অন্যতম সোপান হিসেবে আমরা মনে করেছি যদি আমরা কন্টেম্পোরারি লিগাল ইস্যুর উপরে, প্র্যাকটিস ওরিয়েন্টেড ইস্যুর উপরে যদি আমরা সেমিনার সিম্পোজিয়াম করতে পারি, ট্রেনিং করতে পারি, তাহলে আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যরা, বিশেষ করে নবীন তরুণ সদস্যরা উপকৃত হবেন। এই চিন্তা থেকে ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি ট্রেনিং এবং সেমিনারের আয়োজন করেছি, যার অধিকাংশগুলোতেই আমাদের মাননীয় বিচারপতি, কর্মরত মাননীয় বিচারপতিরা উপস্থিত ছিলেন। আমরা আমাদের আইনজীবী বন্ধুদেরকে ডিজিটাল ডাটাবেস, অনলাইন মানবাধিকার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য অনলাইন সার্চ ইঞ্জিন আমরা এখানে কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। 2021 সালে আমাদের এটি হচ্ছে প্রথম ট্রেনিং এবং তার বিষয়বস্তু সম্পর্কে আপনারা সম্যক অবগত আছেন। আপনারা আরও জানেন যে আমাদের এই হল ভর্তি প্রত্যেকটা আইনজীবী করোনার মধ্যে উপস্থিত শুধুমাত্র আমাদের টপিক্সের উপরে বিজ্ঞ আইনজীবীদের আগ্রহের কারণেই প্রচুর সংখ্যক আইনজীবী সশরীরে আমাদের সেমিনার ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকেন। আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা আইনজীবী বন্ধুকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আমরা একথাও মানি যে আমাদের 10,500 জন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অনেক সদস্য যারা সশরীরে এখানে উপস্থিত হতে পারেননি, তারা হয়তো দূর দূরান্তে আছেন, এই মুহূর্তে আদালতে নেই। তারা যেন আমাদের ট্রেনিং সেমিনারের এই সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে কারণে প্রত্যেকটি ট্রেনিং সেমিনার আমরা কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট থেকে, আমাদের এই আইডি থেকে এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এই পেজ থেকে আমরা কিন্তু সরাসরি সম্প্রচার করে থাকি। মাননীয় প্রধান অতিথি আসার আগে আমি বলছিলাম যে আমাদের মাননীয় বিচারপতি এখানে ট্রেনিং সেমিনারে বক্তব্য দিয়েছেন, 40,000 ফেসবুকে ভিউ হয়েছে, এমনও ঘটনা ঘটছে, এগুলো প্রতিনিয়ত হচ্ছে। এবং শুধুমাত্র কেউ যদি তাৎক্ষণিকভাবে সেমিনারটি মিসও করেন,
যেন পরবর্তীতে সেটি দেখতে পারেন, সেজন্য আর্কাইভিং এর ব্যবস্থাও আমরা করেছি। সো দিজ আর অল ইন আওয়ার মাইন্ড, এবং আমরা মনে করি আমাদের বুদ্ধিমত্তায় যতটুকু কুলাই আমরা মনে করি আপনাদের কাছে সেভাবে আমরা পৌঁছে যেতে। আমি আর কথা বাড়াবো না। আমি আজকে যে টপিকস, এই টপিক্সের উপরে আমি বলবো যে আমাদেরকে ট্রেন করার জন্য, এনলাইটেন করার জন্য, ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের লিগাল আসপেক্টস বাংলাদেশ, ইন্ডিয়া এবং আমাদের দেশের আইনের উপরে মাননীয় বিচারপতি জনাব জাফর আহমেদ। আমি জনাব জাফর আহমেদকে ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি ছাত্র জীবন থেকে জানি হি হ্যাড বিন অলওয়েজ এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। হি ওয়াজ সিনিয়র টু মি ইন ঢাকা ইউনিভার্সিটি। হি ইজ এ কোয়ালিফাইড ব্যারিস্টার ফ্রম ইউকে। উই হ্যাপেন টু বি ইন দ্য সেম কি বলবো ইয়ার in doing our bar vocational course। সবচেয়ে বড় কথা যে উনি বিচারপতি হওয়ার পরে আমি দেখেছি উনি কিন্তু সব ধরনের জুরিডিকশন কিন্তু উনি কিন্তু বসেছেন। He was in the criminal bench for long, he was in the writ bench, he was even civil bench, he was in even admiralty company, and now he is running single bench for criminal motion, এবং he has got very fantastic judgments on different, আমি এগুলো উল্লেখ করতে চাই 138 এর উপরে গত সপ্তাহে তার ওনার দেওয়া একটা জাজমেন্ট আপিল বিভাগে কিন্তু বিরাট আলোচনা হয়েছে। দ্যাট ইজ ওয়ান্ডারফুল পিস অফ জাজমেন্ট আই মাস্ট টেল। তো আমি সমিতির প্রত্যেকটি সদস্যের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মাননীয় বিচারপতি ডিউরিং দ্য কোর্স অফ দ্য প্রসিডিং আমি বলেছিলাম আপনাকে আসতে হবে, হি এগ্রিড, এবং এই করোনার মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের আহ্বানে, আইনজীবীদের আহ্বানে উনি যে আমাদের এখানে এসেছেন আমাদেরকে এনলাইটেন করার জন্য, আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবার আমি মাননীয় প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের কিনোট স্পিকার মাননীয় বিচারপতি জনাব জাফর আহমেদকে বলবো আমাদের সঙ্গে ওনার আজকের এই ট্রেনিং সেশন পরিচালনা করার জন্য। উনি আমাদের জন্য 2 পৃষ্ঠার একটা হ্যান্ড আউট করেছেন। আমি আমাদের অফিস স্টাফদেরকে বলবো আপনারা প্রত্যেক বিজ্ঞ আইনজীবীর হাতে সেটি পৌঁছে দিবেন। মাননীয় বিচারপতি জনাব জাফর আহমেদ, সবাই একটা জোরে করতালি দিয়ে অনেক ধন্যবাদ। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? পিছনে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং উপস্থিত বিজ্ঞ আইনজীবী যারা আছেন ভাই ও বোনেরা, বন্ধু শব্দটা বলাতে একটু ডিফিকাল্ট যারা উপস্থিত আছেন, এই কারণে বন্ধু এখন বলা যায় না। বারে থাকলে ডেফিনেটলি বন্ধু, ফ্রেন্ড, কিন্তু বার আর বেঞ্চ একই শরীরের দুটো অংশ, ওই সেন্সে আবার বন্ধু। যারা আছেন উপস্থিত এবং যারা ভার্চুয়ালি এই অনুষ্ঠানটা দেখছেন, ভার্চুয়ালি যারা বেঞ্চের যারা সদস্য আছেন, বেঞ্চ বলতে বাংলাদেশের বিভিন্ন আদালতে যারা বিজ্ঞ বিচারকবৃন্দ এবং বিভিন্ন আদালতে যারা বিজ্ঞ আইনজীবীগণ, সবাইকে শুভেচ্ছা। এবং আপনারা ধৈর্য ধরে আছেন। কোর্ট আওয়ারের পরে সপ্তাহের মাঝখানে আগামীকালকেও আবার কর্মব্যস্ত দিন আছে এবং আপনাদেরকে সন্ধ্যার পরে চেম্বারে গিয়ে মামলার প্রস্তুতি নিতে হয়। যাই হোক, এখন আমি স্ট্রেট আমার মনে হয় পয়েন্টে চলে আসছি। একটা হ্যান্ড আউট দিচ্ছে, হ্যান্ড আউটটা আপনাদের কাছে যখন সবাইকে রিচ করবে তার আগে আমি একটু মৌলিক কিছু বিষয় বলি। আপনারা সবাই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 এবং এটা যে লেটেস্ট ডেভেলপমেন্ট আপডেট সম্বন্ধে সবাই আপনারা জানেন। আমি একটু ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স থেকে শুরু করি। আপনাদের বারে যিনি সাধারণ সম্পাদক কাজল, মানে কাজলকে মিস্টার শব্দটা আমার মুখ থেকে আসে না, কারণ ছোট ভাইয়ের মতো ডিপার্টমেন্ট থেকে আমার ছোট ভাই, আপনারা হয়তো অনেকেও জানেন যে কোর্টেও আমি ওকে কাজল নামেই ডাকি। মিস্টার শব্দটা আসলে মুখ দিয়ে বের হয় না, সম্পর্কগুলো এরকমই। তো কাজল, উনি জানেন যে আমি লন্ডনে বার করার পরে আমি কিছুদিন শিক্ষকতা করেছিলাম। তো শিক্ষকতার সেই দৃষ্টি অবস্থান থেকে আমি একটু তাত্ত্বিক বা
ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স একটা থিওরি নিয়ে আমি আগে একটু আলোচনা করতে চাই। সেকশন 138 নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, এটা হচ্ছে একটা ফৌজদারি বিচার। আমি ডিটেলসে পরে আসব, কিন্তু প্রাইমারিলি এটা একটা ফৌজদারি বিচার। আমাদের যে কমন ল জুরিসডিকশনে যে ক্রিমিনাল ট্রায়াল বা ফৌজদারি যে সিস্টেম, এই সিস্টেমে যে ফৌজদারি অপরাধ বা ক্রিমিনাল অফেন্সটা লায়াবিলিটি প্রশ্নে 3টা ক্লাসিফিকেশন আছে। অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, কিন্তু লায়াবিলিটি বা দায় নিরূপণের বিষয়ে 3টা ক্লাসিফিকেশন আছে অফেন্স। একটা হচ্ছে অফেন্স অফ জেনারেল লায়াবিলিটি, অফেন্স অফ স্ট্রিক্ট লায়াবিলিটি, আর অফেন্স অফ অ্যাবসলিউট লায়াবিলিটি। পেনাল কোড হচ্ছে অফেন্স অফ জেনারেল লায়াবিলিটি একটা উদাহরণ। ব্যতিক্রম আছে, আমি ব্যতিক্রমে যাব না। জেনারেল লায়াবিলিটি অফেন্সের প্রসিকিউশনকে অ্যাক্টাস রিয়া মেন্স রিয়া দুটোই প্রমাণ করতে হয়। ডিফেন্সকে কোনো কিছু অপ্রমাণ বা ডিসপ্রুভ করার কোনো দায়িত্ব নেই। ডিফেন্সকে চুপ থাকতে হয়। ডিফেন্স যদি কোনো কিছু সাক্ষী আনতে চায় সেটা তার ব্যাপার। ডিফেন্স প্রসিকিউশন যদি প্রমাণ করে সেটা ডিফেন্সের ব্যাপার। জেনারেলি স্পিকিং ডিফেন্সে কোনো দায়বদ্ধতা নেই আইনগতভাবে। অফেন্স অফ জেনারেল লায়াবিলিটি। অফেন্স অফ স্ট্রিক্ট লায়াবিলিটি সেটা হচ্ছে, যেমন ক্লাসিক এক্সাম্পলটা হচ্ছে আর্মস কেস এবং নার্কোটিক্স বা মাদকের মামলা। প্রসিকিউশন কি প্রমাণ করবে? যে প্রমাণ করবে হচ্ছে আর্মস কেসে পজেশন, নার্কোটিক্স কেসে পজেশন। কি উদ্দেশ্যে পজেশন, কেন পজেশন ইত্যাদি প্রসিকিউশনকে দেখানো দরকার নেই। আর্মস পাওয়া গেছে, দ্যাট ইজ এনাফ। ডিফেন্সকে কিন্তু এটা ডিসপ্রুভ করার একটা দায়িত্ব আছে এবং সেই ক্ষেত্রে তার ডিফেন্স খুব লিমিটেড। এটা হচ্ছে অফেন্স অফ স্ট্রিক্ট লায়াবিলিটি। আর এটা হচ্ছে অফেন্স অফ অ্যাবসলিউট লায়াবিলিটি, যেখানে খুবই লিমিটেড ডিফেন্স আছে। যে জিনিসটা বলছিলাম, অফেন্স অফ জেনারেল লায়াবিলিটিতে অনেকগুলো ডিফেন্স আছে। যেমন পেনাল কোডে একটা ডিফেন্স হচ্ছে আমার আত্মরক্ষার, সেলফ ডিফেন্স। যেমন সেলফ ডিফেন্স জেনারেল 302 থেকেও যদি সেলফ ডিফেন্সটা সাকসেসফুলি দেখাতে পারে, সে কিন্তু খালাস পেয়ে যাবে। আর্মস কেসে মানে লাইসেন্সবিহীন আর্মস আমার কোমরে আছে, আমি যদি বলি আমার সেলফ ডিফেন্সে রেখেছি, সে কিন্তু খালাস হবে না, তার মিনিমাম হচ্ছে 10 বছরের শাস্তি। এই হচ্ছে পার্থক্য। এগুলো হচ্ছে জুরিসপ্রুডেন্সের বিষয়। এখন যেটা এনআই অ্যাক্টের যে বিষয়টা, এটা কোন ধরনের লায়াবিলিটি? এই লায়াবিলিটি নিরূপণের আগে এনআই অ্যাক্টের একটু ইতিহাসের দিকে আমাদেরকে যেতে হবে, কারণ ইতিহাসটা খুবই ইম্পর্টেন্ট। এই ইতিহাসটা আমাদের মাথায় রাখতে হবে। মূল যেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881, মূল আইনে কোনো ক্রিমিনাল লায়াবিলিটি বলে কোনো কিছু ছিল না, বা ক্রিমিনাল ফৌজদারি অফেন্স বলে কোনো কিছু ছিল না। চেক ডিসঅনার বা যেটাকে বলে চেক প্রত্যাখ্যানের মামলাটা ছিল অ্যাবসলিউটলি সিভিল নেচার। সিপিসিতে এটা কভার করতো, এটা সামারি একটা প্রসিডিংসের মাধ্যমে। চ্যাপ্টার 17 যেটা বর্তমানে আমাদের ক্রিমিনাল লায়াবিলিটি সেকশন 138 থেকে যেটা সর্বশেষ চ্যাপ্টার, এর আগে ওটা ছিল নোটারিস পাবলিক সিভিল লায়াবিলিটির ব্যাপারে। ভারতে আপনারা জানেন যে 1881 সালের আইন সেহেতু এটা ভারত তদানীন্তন ব্রিটিশ ভারতের আইন। এটা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আমরা উত্তরাধিকার সূত্রে আইনগুলো পেয়েছি। ভারতে 1988 সালে যে চ্যাপ্টার 17 যে নোটারিস পাবলিক, এইটাকে প্রতিস্থাপন করে ক্রিমিনাল লায়াবিলিটি এখন যেটা আছে এটা ভারতে নিয়ে আসলো 1988 সালে। এটাকে একটা ফৌজদারি অপরাধ হিসাবে পরিগণিত করলো। বাংলাদেশে এসছে 1994 সালে। এটা একটি ইম্পর্টেন্ট। বাংলাদেশ 1994 সালে আসলো। মূল যে 138 ভারতে যেটা এখনও আছে, আমাদের দেশে পরে আমরা আবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটা হচ্ছে মূল 138-এ ডিসচার্জ অফ এনি ডেট অর আদার লায়াবিলিটি এই একটা বিষয় ছিল, যেটা 2000 সালে অ্যামেন্ডমেন্ট করে আমাদের দেশে রিপিল করা হলো এবং এটা নিয়ে রিট হয়েছে এটসেট্রা। এবং তারপরেই আপনার চলছে। এটা নিয়ে অনেক কনফিউশন আছে। কেন এই ইতিহাসটা বর্তমান অবস্থার সাথে একটা সম্পর্ক রাখে, এই বিষয়ে আমি পরে আসব। পরে আসার আগে আমি এখন আমার একটু হ্যান্ড আউটে চলে যাব। আমার হ্যান্ড আউটটা কি সবাই পেয়েছেন? আচ্ছা, সবাইকে দিচ্ছে, আপনারা বোধহয় একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আমি একটু হ্যান্ড আউটে চলে যাচ্ছি, আপনারা
যারা হ্যান্ড আউট পাননি তারা একটু কষ্ট করে হ্যাঁ একটু মাথায় রাখবেন, কারণ আমি এখন হ্যান্ড আউট ধরে আমি একটু আগাবো, কারণ হ্যান্ড আউট তো যারা এখন উপস্থিত আছেন কিন্তু অল্প কিছু সংখ্যক পাননি, আর যারা ভার্চুয়ালি দেখছেন তাদের তো হ্যান্ড আউট পাওয়ার প্রশ্নই ওঠে না। 138-এর মামলায় অনেকগুলো ইস্যু রেজড হয়। আমি আগে বলেছি সবাই আছেন কনসিডারেশন, এই পয়েন্টে শোনার জন্য সবার আগ্রহ বেশি, এটা আমি সবার শেষে আসব, কারণ ভালো খাবার আগে দেয় না, আগে স্টার্টার দেয়। ভালো খাবার দেওয়ার পরে কিন্তু সবাই হাত ধুয়ে চলে যায়। তা আমার আশঙ্কা কনসিডারেশন বিষয়টা আলোচনা করার পরে ওই যে গল্প আছে না সঙ্গীত অনুষ্ঠান, খালি একজনই বসে আছে, গায়ক বললেন আপনি কে, সতর্জিটা আমার। তো কনসিডারেশন বিষয়টা যদি আগে আলোচনা করি, ওরকম অবস্থা দেখা যায় বারের সেক্রেটারি আর ভাইস প্রেসিডেন্ট হিসাব আছেন আমাকে বিদায় দেওয়ার জন্য। যাই হোক, হ্যান্ড আউট যাদের হাতে আছেন তারা একটু দেখেন, আমি 1, 2, 3, 4 করে দিয়েছি যে ইস্যুগুলা মূলত আসে। এবং একটু বলি, মূলত এই ইস্যুগুলো আমি আইডেন্টিফাই করেছি। আপনারা জানেন যে আমি এখন ক্রিমিনাল সিঙ্গেল বেঞ্চে আছি। গত করোনার পর যখন রিওপেনিং হলো আগস্ট 12 তারিখ থেকে, তো আমার মোশন অ্যাডমিশন হিয়ারিংও আছে। এ পর্যন্ত 200-র উপরে এনে একটা মামলা আমাকে রায় দিয়েছে, পূর্ণাঙ্গ 200-র উপরে। এর মধ্যে এটুকু বলি যে 200-র মধ্যে বোধহয় আমার 190টার মধ্যে বোধহয় রায় নেমেও গিয়েছে। মানে গত বছরের আমি হিসাব করে দেখলাম প্রায় 170টার উপরে আমি রায় দিয়েছি এনে একটার উপরে। গত বছরের কোনো রায় আমার কাছে পেন্ডিং নেই, সব রায় নেমে গিয়েছে। এই বছর জানুয়ারি থেকে আমার 2 সপ্তাহের রায় পেন্ডিং আছে, ওটা ইনশাল্লাহ নেমে যাবে। চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না, এটুকু আমি স্বীকার করে নিচ্ছি। হ্যাঁ, যারা আমার কোর্টে অ্যাপিয়ার করেন তারা জানেন যে আমার একটু মেজাজ খারাপ, বকাবকি করি, ওটাকে আপনারা অন্যভাবে নেবেন না। কিন্তু আপনাদের সহযোগিতা আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, কারণ আপনাদের সহযোগিতা না পেলে এটা সম্ভব ছিল না। এখন যে ইস্যুগুলো রেজড হয়, আমি আমার গত কয়েক মাস অভিজ্ঞতা থেকে যেটা দেখলাম, যেমন একটা ইস্যু রেজড হয় 138-এর মূল বিষয়গুলো কী কী, ওটা একটু যাই। অফেন্সটা কখন হয়? অফেন্সটা হয় প্রথমত একটা চেক ডিসঅনার্ড হয়েছে। ডিসঅনার্ড হওয়ার পরে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশ দিয়েছে, স্ট্যাটুটরি নোটিশ দিয়েছে। নোটিশ দেওয়ার পরে সে টাকা ফেরত পায়নি এবং 141 ধারা নির্ধারিত সময়ের মধ্যে মামলা করেছেন। এই প্রথমটা হচ্ছে চেক ডিসঅনার, নাম্বার 2 হচ্ছে স্ট্যাটুটরি নোটিশ। এ দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে, এটা আপনারা সবাই জানেন, তখন কিন্তু অফেন্সটা হয়ে গেল। খুব শর্টকাটে বলছি। এখন প্রশ্নটা হচ্ছে যে ডিসঅনার হলো, নোটিশ দিলাম কিন্তু আমি মামলা করলাম না, আবার আমি প্রেজেন্ট করলাম কিন্তু আবার ডিসঅনার হলো, আবার নোটিশ দিলাম। দ্যাট ইজ একাধিকবার ডিসঅনার আর একাধিকবার নোটিশ। তাহলে কজ অফ অ্যাকশনটা কোথা থেকে উদ্ভূত হবে? এর আগে 55 ডিএলআর হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্ত ছিল যে না, প্রথম যে ডিসঅনার এবং প্রথম নোটিশের পর থেকেই কজ অফ অ্যাকশনটা রাইজ করবে। খুবই রিসেন্টলি এটা আমি আমাদের ল রিপোর্টে কোনো সাইটেশন পাইনি, আমি এটাকে ওই যেটাকে বলে ওই অনলাইনে, এটা হচ্ছে যে মানপত্র, ওখানকার একটা রেফারেন্স আছে। এটা হচ্ছে নিজামুদ্দিন মাহমুদ হোসেন অ্যাপেলেট ডিভিশনের মামলা। সেখানে বলছে যে না, সর্বশেষ ডিসঅনার এবং সর্বশেষ নোটিশ থেকে কজ অফ অ্যাকশনটা রাইজ করবে। এবং এই সিদ্ধান্তটা আবার একটা ভারতীয় একটা সিদ্ধান্ত এটাকে সমর্থন করে। ব্যাখ্যাটা করা আছে ওই সিদ্ধান্তে। এটা হচ্ছে নিজামুদ্দিন মাহমুদ হোসেন, যারা অনলাইনে শুনছেন তাদের জন্য বলি, লেক্স স্ট্রোক BD/AD স্ট্রোক 0003/2019 মনোপত্রে গেলে এটা পেয়ে যাবেন। নিজামুদ্দিন মাহমুদ হোসেন, অথর জাজ হচ্ছেন আমাদের হিজ লর্ডশিপ মিস্টার জাস্টিস মোহাম্মদ ইমান আলী। আর যে ভারতের যে সিদ্ধান্ত, ওটাও দেখবেন খুবই রিসেন্ট সিদ্ধান্ত, সিকাজিন ইন্ডিয়া লিমিটেড AIR 2019 সুপ্রিম কোর্ট 502। এক্ষেত্রে ভারত আর আমাদের সিদ্ধান্ত একই। নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে, এটা অলরেডি সেটেল। তারপর আমার কোর্টে যেহেতু ফ্রিকোয়েন্টলি ইস্যুটা রেজড হয়, সেটা হচ্ছে
নন ডিসক্লোজার অফ কজ অফ অ্যাকশন। একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দেই। একটা সময় অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত হয়েছিল যে পিটিশন অফ কমপ্লেইনের যদি কজ অফ অ্যাকশন দ্যাট ইজ নোটিশটা কবে পেল এই তারিখটা যদি দেওয়া না থাকে তাহলে কোনো কজ অফ অ্যাকশন হবে না, মামলা কস্ট হবে। পরে এটা রিভিউ হলো, আপনারা সবাই জানেন। ওই মামলাটারও পার্টি নাম হচ্ছে নিজামুদ্দিন মাহমুদ, 60 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন পেজ 195, এবং এই রিভিউ জাজমেন্টটা হচ্ছে জেনারেল ক্লজেস অ্যাক্ট সেকশন 27 উপর ভিত্তি করে। এটা ওয়েল এস্টাবলিশড, ডিটেলস দরকার নেই। নাম্বার 3, একটা মামলা আছে অ্যাপিলেট ডিভিশনের মোহাম্মদ নূর হোসেন 37 BLD অ্যাপিলেট ডিভিশন পেজ 202, অথর হচ্ছে মিস্টার জাস্টিস হিজ লর্ডশিপ মিস্টার জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকী। ওই মামলাতে যেটা হয়েছিল যে কোয়াশিং ম্যাটার ছিল, যে যিনি মামলাটা বাদী উনি পেই ছিলেন না, হোল্ডারও ছিলেন না, উনি একটা কর্পোরেট বডির এমপ্লয়ি ছিলেন, ম্যানেজার, এবং কোনো পাওয়ার অ্যাটর্নিও ছিল না। তখন বললেন যে না, মামলা কোয়াস্ট হয়ে যাবে, বিকজ হি ইজ নাইদার পে নর হোল্ডার ইন ডিউ কোর্স। উনি কমপ্লেনটা লজ করেছিলেন। এটা হচ্ছে মোহাম্মদ নূর হোসেন 37 BLD অ্যাপিলেট ডিভিশন। 4 নম্বর পয়েন্ট, এটা আমার একটু ডিটেলস ডিসকাশন করতে হবে, সেটা হচ্ছে অ্যাটর্নি। অ্যাটর্নির বিষয়টা নিয়ে একটু একটা গ্রে এরিয়া আছে, আমি শুরুতে বলে নেই। প্রথম বিষয়টা হচ্ছে যে অ্যাটর্নি, যিনি পাওয়ার অ্যাটর্নি বলে অ্যাটর্নি হোল্ডার, মানে হোল্ডার অফ দ্য চেকের অ্যাটর্নি, উনি মামলা করতে পারবেন অ্যাটর্নি পক্ষে। এটা অনেক আগেই অ্যাপিলেট ডিভিশন হাসিবুল বাশার 56 DLR অ্যাপিলেট ডিভিশন পেজ 17, 56 DLR অ্যাপিলেট ডিভিশন পেজ 17, ওখানে অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছেন অ্যাটর্নি মামলা ফাইল করতে পারবেন। খুবই মানে রিসেন্টলি 2014 সালের ভারতের সুপ্রিম কোর্ট SC নারায়ণ মামলাতে ওই অ্যাটর্নি মূলে মামলা করা যে বিষয়টা, সেখানে ভারতের সুপ্রিম কোর্ট কিছু গাইডলাইন দিয়ে দিয়েছেন। যেমন আমার কোর্টে রিসেন্টলি এই SC নারায়ণ কেস AIR 2014 সুপ্রিম কোর্ট পেজ 630 রেফার্ড হয়েছিল। এখন এইখানে একটা বিষয় আছে যেটা সেক্রেটারি সাহেব শুরুতেই বলেছিলেন, যে ভারতের এনআই অ্যাক্ট আর আমাদের এনআই অ্যাক্টের মধ্যে বেশ কিছু পার্থক্য রচিত হয়ে গিয়েছে, কারণ ভারতেও অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমাদের দেশে অ্যামেন্ডমেন্ট হয়েছে। যেটা বলছিলাম প্রথমে 1988 সালে ভারতে আজকের যেটা চ্যাপ্টার 17 বা এনআই অ্যাক্টে যেটা ক্রিমিনাল পোর্শনটা ভারতে ইন্ট্রোডিউস করা হয়, আগের অংশটুকু সাবস্টিটিউট করে আমাদের দেশে 1994 সালে। এখন অ্যাটর্নি মূলে মামলা ভারতের ক্ষেত্রে কিছু সুপ্রিম কোর্ট কিছু কোয়ালিফিকেশন আরোপ করেছে। যেমন যিনি অ্যাটর্নি মূলে মামলা করবেন তার যে ট্রানজ্যাকশনটা ব্যাপারকে তাকে একজন উইটনেস হতে হবে, অথবা তার সরাসরি অথবা তার ডিউ প্রপার নলেজ থাকতে হবে ট্রানজ্যাকশন সম্বন্ধে। এবং ভারতেও কিন্তু সেকশন 200-এর এক্সামিনেশন হয় CRPCর, যখন পিটিশন অফ কমপ্লেইন ফাইল হয়। আমাদের দেশে CRPC 200, ভারতের সেকশন 200। তো বলছেন যে সেকশন 200-এর যখন ম্যাজিস্ট্রেট অ্যাটর্নিকে এক্সামিনেশন করবেন, উনি যদি ম্যাজিস্ট্রেট যদি দেখেন অ্যাটর্নি ওনার সরাসরি বা ডিউ নলেজ নাই, উনি পিটিশন অফ কমপ্লেইনটাকে রিজেক্ট করে দেবেন। এটা কারণও আছে। কারণটা হচ্ছে আমি ওই আমার প্যারাগ্রাফ 4-এ আমি ওটা কিছু উল্লেখ করেছি। একটা জিনিস আমি বলি যে এই ক্ষেত্রে, আচ্ছা এই বিষয়টা আমি একটু পরে আসবো, ভারতের সাথে আমাদের আইনের যে পার্থক্যটা এটা আমি পরে আসবো, প্যারাগ্রাফ 4। আচ্ছা, তারপরে প্যারাগ্রাফ 5-এ আপনার যদি চলে আসেন দ্বিতীয় পৃষ্ঠায়, যে কোম্পানি 140, এটা আপনারা সবাই জানেন যে 140 ধারায় যে কোম্পানি যদি চেকটা ইস্যু হয়, কোম্পানির পক্ষে যদি চেকটা ইস্যু করা হয়, তাহলে এটা নিয়ে আমাদের দেশে একটা কনফিউশন ছিল, একটা ডিফারেন্স, দেয়ার ওয়াজ এ ডিফারেন্স অফ অপিনিয়ন ইন ডিফারেন্ট বেঞ্চেস অফ দ্য হাইকোর্ট ডিভিশন। ভারতে এই ডিফারেন্সটা আরও মারাত্মক ছিল। ইভেন ভারতের বিভিন্ন স্টেটের হাইকোর্ট বিভিন্ন ধরনের জাজমেন্ট দিয়েছিল যে কোম্পানিকে পার্টি
কোনো জাজমেন্টে ছিল কোম্পানিকে পার্টি না করলেও চলবে, কোনো জাজমেন্টে ছিল কোম্পানিকে পার্টি না করলে কোয়াস্ট হয়ে যাবে। ইভেন ভারতের সুপ্রিম কোর্টে কনফ্লিক্টিং ডিসিশন ছিল। ফাইনালি যে ভারতের যে অনিতা হাদা কেসে লার্জার বেঞ্চ করা হলো এবং বলা হলো যে কোম্পানি ইজ এ ম্যান্ডেটরি পার্টি, কোম্পানিকে পার্টি না করা হলে 140 ধারায় প্রসিডিংস কোয়াস্ট হয়ে যাবে। আমাদের দেশে এটা ডিফারেন্ট ভিউ নেওয়া হয়েছে, বলা হচ্ছে কোম্পানিকে যদি আসামি না করা হলো, যদি কোম্পানির পক্ষ থেকে চেক ইস্যু করা হয় প্রসিডিংস চলবে। এটা হচ্ছে ইউসুফ বাবুর কেসে এবং দিস ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড। সুতরাং কোম্পানির পক্ষে চেক ইস্যু করা হয়েছে কিন্তু কোম্পানিকে পার্টি করা হয়নি। এই ক্ষেত্রে ভারতের সিদ্ধান্ত আমাদের দেশে প্রযোজ্য হবে না। আমাদের দেশে যে সর্বশেষ আপিল বিভাগের জাজমেন্ট ইউসুফ বাবু সেটাই প্রযোজ্য হবে। এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। ইউসুফ বাবুর কেসটা হচ্ছে 68 ডিএলআর আপিলের ডিভিশন 298, আর এটা হচ্ছে একটা মেজরিটি ডিসিশন 4:1। আচ্ছা, তারপর আমি 6 নম্বরটি স্কিপ করে 7 নম্বরে চলে যাই, যে সিভিল স্যুট আর 138 ক্রিমিনাল প্রসিডিংস সাইমালটেনিয়াসলি চলতে পারবে। এটা আগের ডিসিশন হয়েছিল। নতুন একদম লেটেস্ট ডিসিশনটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড 72 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন পেজ 79। এটা হিজ লর্ডশিপ মিস্টার জাস্টিস ইমান আলী ওনার দেওয়া জাজমেন্ট। এটা ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দেই। আমার নিজে একটা জাজমেন্ট ছিল যে আমি আমার জাজমেন্টে বলেছিলাম যে ব্যাংক বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি একই সাথে অর্থ ঋণের মামলা করে আর এনআই অ্যাক্টে ক্রিমিনাল মামলা করে, সেই ক্ষেত্রে টিল ডিসপোজাল অফ দি অর্থ ঋণ মামলা এনআই অ্যাক্টের প্রসিডিংস স্টে থাকবে। আমার এই জাজমেন্টে আমি কখনই বলিনি যে এনআই অ্যাক্ট প্রসিডিংস কোয়াস্ট হবে, বলে দিয়েছিলাম যে টিল ডিসপোজাল অফ দ্য অর্থ ঋণ সুট দ্য প্রসিডিংস of the under the 138 shall remain state। বেসিক্যালি সিআরপিসি 344 ধারাকে ইনভোক করে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু অ্যাপিলেট ডিভিশন ইস্টার্ন ব্যাংক মামলা বললেন যে না, সাইমালটেনিয়াসলি চলবে, 344 এখানে অ্যাপ্লাই করবেন না। দিস ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমি আসি 6 নম্বর পয়েন্টে, যেটা খুব ফ্রিকোয়েন্টলি রেজড হয়, সিকিউরিটি চেক, ব্ল্যাঙ্ক চেক, পোস্ট ডেটেড চেক। এটা একটা বিগ ইস্যু এবং এই বিগ ইস্যুর জন্য একটু সময় নিতে হবে আমাকে, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, স্বীকার করে নেন। কিন্তু বিশেষ করে যেমন ব্যাংকের থেকে লোন নেওয়ার ক্ষেত্রে বলা হয়, এটা তো আমি ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, ব্যাংক অথরিটি ইচ্ছা মতো ফিগার বসিয়ে দিয়েছে। এইটা বলা হয় যে আমার অমুকের সাথে ব্যবসা ছিল, তার রিকোয়েস্টে আমি তাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, সে তো একটা বেশি পরিমাণ টাকা বসিয়ে দিয়েছে, বা বলে আমার এটা হ্যাঁ সই করা আমার চুরি করে নিয়েছে, সে ইচ্ছা মতো। সেকশন 6, 16, 20, 49 এবং 118 এই 5টা ধারা যদি একত্রে মিলিয়ে পড়া হয় তাহলে দেখা যাবে যে একটা 138 প্রসিডিংসের মামলার জন্য সিকিউরিটি চেক বা ব্ল্যাঙ্ক চেক বা পোস্ট ডেটেড চেক কোনো সমস্যা নাই, সইটা থাকলেই হবে। কেন আমি বলছি, প্রথমত সিকিউরিটি চেক বলে কোনো, আমার খুব রিসেন্ট একটা জাজমেন্ট আমি উল্লেখ করেছি, সিকিউরিটি চেক বলে কোনো শব্দ কিন্তু এনআই অ্যাক্টে নাই। খুব রিসেন্ট একটা জাজমেন্ট উল্লেখ করেছি, এনআই অ্যাক্টে আছে ব্ল্যাঙ্ক চেক, পোস্ট ডেটেড চেক, এই দুটো জিনিস আছে। এবং খুব রিসেন্ট যে ডিসিশন সেটা হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন Appellate Division 24 BLC page 139. It was delivered by His Lordship Mr. Justice Hassan Faiz Siddiqui। এই মামলাটা মূলত উদ্ভব হয়েছে যে এটা কোয়াশিং ম্যাটার থেকে, যে ব্যাংকের কাছে যে সিকিউরিটি চেক জমা রাখে সেটার উপরে, এবং উনি ডিটেলস আলোচনা করেছেন ওই জাজমেন্টে। এখন সেকশন 20 খুব ইম্পর্টেন্ট। সেকশন 20টা আমি একটু রেফার করতে চাই, কারণ এই জিনিসটা আমাদের একটু বোঝার ব্যাপার আছে। 20 ধারা, সেটা হচ্ছে ইনকোয়েট স্ট্যাম্পড ইনস্ট্রুমেন্টস। আইনে কোথাও বলা নাই যে একটা চেক একজন যখন একজনকে দিবে পুরো চেকের বডিটা সে নিজে ফিল আপ করে দিবে, এটা আইনের কোনো রিকোয়ারমেন্ট না, সই থাকতে হবে। 118 ধারাতে প্রিজাম্পশন আছে, প্রিজাম্পশন অ্যাজ টু ডেট 118 সাবসেকশন বি, যেটা বলছে যে ডেটটা দেওয়া হবে ধরে নেওয়া হবে ওই তারিখেই চেকটা তৈরি করা হয়েছে, মেড অর ড্রন।
প্রিজাম্পশন, যখনই কোনো প্রিজাম্পশন থাকে আইন, সেই প্রিজাম্পশনটা বাদীর পক্ষে যায়, বিবাদীর এগেনস্টে যায়। এটাই হচ্ছে আইনের ব্যাখ্যার একটা মূল বিষয়। 118 এতে আছে প্রিজাম্পশন অ্যাজ টু ডেট। 120-এ যেটা আছে, ল্যাঙ্গুয়েজটা যদি আপনাদের সামনে থাকে আপনারা দেখবেন, ওখানে আছে আইদার হোললি ব্ল্যাঙ্ক অর হ্যাভিং রিটেন দেয়ার অন অ্যান ইনকমপ্লিট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। দ্যাট ইজ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টসে 20 ধারাতে বলে দিচ্ছে ব্ল্যাঙ্ক চেক অথবা ইনকমপ্লিট চেকও আইনে তো কোনো সমস্যা নাই। যদি মিস্টার এক্স মিস্টার ওয়াইকে শুধু সই করে একটা চেক দিলেন, তাতে আইনটা কি ধরে নিবে? তাহলে দ্য প্রিজাম্পশন কি হবে? হি, মানে যিনি চেকটা সই করে দিচ্ছেন, হি দেয়ার বাই গিভস প্রাইমা ফেসি অথরিটি টু দ্য পার্সন who receives that paper to make or complete it, as the case may be, into a negotiable instrument for the amount, if any specified therein, or where no amount is specified for any amount not exceeding in either case the amount covered by the stamp. সোজা কথায় 20 ধারাতে বলছে যে ব্ল্যাঙ্ক অথবা পার্শিয়ালি কমপ্লিট করা চেক বা ইনকমপ্লিট চেক, এইটাতে আইনগত কোনো সমস্যা নাই। আমি যখন ক্রিমিনাল ডিভিশন বেঞ্চে ছিলাম, মোশন বেঞ্চে ফ্রিকোয়েন্টলি মোশন আসতো, মাইলর্ড এটা তো সিকিউরিটি চেক, মাইলর্ডও দেখেন হাতে লেখার সাথে তো সই মিলে না। আমার কোর্টে যারা লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আছেন, তাদেরকে আমি দেখবেন মাঝে মধ্যে আমি চেক করতে দেই যে দেখেন তো সই, এই সইয়ের সাথে বাদ বাকি লেখাগুলো মিলে কি না, কারণ ওটা আমার একটা প্রিজাম্পশন রেজ করার জন্য ওটা আমি করতে দেই, আইনগত কোনো বাধা নেই। এখন সিকিউরিটি চেক বা হ্যান্ডরাইটিং বা পোস্ট ডেটের ব্ল্যাঙ্ক চেকের প্রথমত আইনগত সমস্যা নাই, প্রিজাম্পশন বাদীর পক্ষে, এবং তখন একটা হ্যান্ডরাইটিং এক্সপার্ট ইস্যু চলে আসে। একটা সময় আমি জানি না এখন ডিভিশন বেঞ্চ থেকে হ্যান্ডরাইটিং অর্ডার দেওয়া হয় কিনা, আমি জানি না, ডিসপোজাল অর্ডার দিয়ে দেয়। আমার অনেক আগে একটা জাজমেন্ট আছে, ওই জাজমেন্ট আমি বেশ ইন্ডিয়ান হাইকোর্টে 3টা স্টেটে 3টা ডিসিশন আমি রেফার করা আছে, আমার প্যারাগ্রাফ 6-এই আছে। ওখানে কিন্তু এই জিনিসটা ওরা সেকশন 20 থেকে কোট করে বলছে যে হ্যান্ডরাইটিং এক্সপার্ট তুমি কেন চাচ্ছ, কারণ এভিডেন্স অ্যাক্টে কোর্ট ইজ দিস এক্সপার্ট অফ দ্য এক্সপার্টস। তুমি জেরা করে বা ডিফারেন্স উইটনেস দিয়ে প্রমাণ করে দাও এই পারপাসে তোমাকে আমি চেকটা দেই নাই, তোমাকে চেকটা দেওয়া হয়েছিল তুমি 1 লাখ টাকা বসিয়ে নিবে, তুমি তাহলে 2 লাখ টাকা বসিয়ে নিয়েছিল, এটা তো জেরা করে উঠিয়ে আনতে হবে। এটা তো এক্সপার্টের বিষয় না, যেটা খালি চোখে ধরা যায় সেটা এক্সপার্টের কাছে কেন যাবে? প্রথমে তো আগে ডিফারেন্স কেসটাকে তৈরি করতে হবে, তারপর এক্সপার্টের প্রশ্ন। এটা হচ্ছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের, ইন্ডিয়ান হাইকোর্টের ভিউ। আচ্ছা, এখন আমি যে মূল বিষয় যেটা চলে আসি, কনসিডারেশন। এই কনসিডারেশনের সাথে অনেকগুলো বিষয় জড়িত, যে বিষয়টার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন, এবং সত্য কথা বলতে কি, সত্য কথা স্বীকার করতে দ্বিধা নেই, আমি নিজেও একজন লার্নার, আমি ওটা শিখছি এই কারণে আপনাদের থেকে আমার অভিজ্ঞতায় বেশি। এই কারণে আমাকে প্রতি সপ্তাহে 2 দিন আমি হিয়ারিং করি, বিভিন্ন ধরনের সিচুয়েশন, বিভিন্ন ধরনের ফ্যাক্টস আমার সামনে আসে, এবং আমি খুব অ্যামেজড হই ইন এ সেন্স যে কত ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে। এটা আমার জন্য একটা চমৎকার অভিজ্ঞতা, এবং আমি আবারও বলছি যে আপনারা যারা আমার কোর্টে আসেন মামলা করতে, বিভিন্ন জন বিভিন্নভাবে আর্গুমেন্ট করেন, কখনো আমিও রেগে যাই, কখনো হাসি, কখনো অ্যাপ্রিসিয়েট করি, কখনো একটু বকা দেই, সেটা ওই পার্ট অফ দ্য গেম বা পার্ট অফ দ্য কোর্ট, মানে ইউজুয়াল পার্ট অফ দ্য কোর্ট প্রসিডিংস। এই যে কনসিডারেশনের বিষয়টা নিয়ে প্রথমে একটা কথা বলা দরকার, আবার একটু ফেরত যাই ওই যে অ্যামেন্ডমেন্টের 2000 সাল পর্যন্ত আমাদের দেশে 138-এর মামলাতে যে জিনিসটা ছিল যে চেকটা দেওয়ার সময় ধরে নেওয়া হতো যিনি চেক দিচ্ছেন উনি চেকটা দিচ্ছেন টু ডিসচার্জ এনি ডেপ্ট অর আদার লায়াবিলিটি হোল অর ইন পার্ট, অর্থাৎ কোনো ঋণ বা অন্য কোনো দায় সম্পূর্ণরূপে বা আংশিকভাবে মেটানোর জন্য চেকটা দিচ্ছেন। এটার সাথে সেকশন 139 ছিল একটা, যেটা এখন রিপিল্ড হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়াতে আছে। 138-এর সাথে রিপিল্ড 139টা একটু মিলিয়ে দেখতে হবে, তাহলে আমরা কিন্তু হোল স্কিমটা বুঝতে আমাদের সুবিধা হবে।
সেকশন 139 যেটা 2000 সালে রিপিল হয়ে গেছে, ওখানে একটা বলা ছিল প্রিজাম্পশন ইন ফেভার অফ হোল্ডার। ওখানে একটা প্রিজাম্পশনটা কি, ইট শ্যাল বি প্রিজিউমড আনলেস the contrary is proved that the holder of a check received the check of the nature referred to in section 138 for the discharge in whole or in part of any debt or other liability। অর্থাৎ 138 ধারায় পক্ষে একটা প্রিজাম্পশন ছিল, যেটা 118 ধারাতে আছে। 2000 সালে এটা রিপিল হয়ে যায়, ভারতে রিপিল হয়নি। তারপর আমাদের দেশে আরও কিছু পরিবর্তন করা হয়, এটাকে সেশনস ট্রায়াল করা হয়, ম্যাজিস্ট্রেট ট্রায়াল করা হয়নি। তারপর আমাদের দেশে 138 ক্যাপিটাল এ ইন্ট্রোডিউস করা হয়, যে আপিল করতে গেলে 50% জমা দিতে হবে। তো মূল বিষয় যেটা ডিসচার্জ অফ ডেট অফ লায়াবিলিটিটা রিপিল হয়ে গেল, হয়ে যাওয়াতে এক ধরনের একটা কনফিউশন তৈরি হলো। তাহলে ডিফেন্স নাই। এই কনফিউশন তৈরি হওয়ার কারণ ছিল 130 এনআই অ্যাক্টের চ্যাপ্টার 17 থেকে চ্যাপ্টার 16 পর্যন্ত হচ্ছে সিভিল লায়াবিলিটি নিয়ে, আর চ্যাপ্টার 17 থেকে শুরু হয়েছে 138 যেটা ক্রিমিনাল লায়াবিলিটি। তো সাধারণ একটা নোশন বা একটা ধারণা কাজ করছিল যে সিভিল লায়াবিলিটি অংশ 138 বা ক্রিমিনাল লায়াবিলিটি অংশের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে না, এটা একটা ছিল। মিস্টার কাজল, আপনার দৃষ্টি মনে আছে আমরা ইংল্যান্ডে একটা আইন করেছিলাম যে ডেঞ্জারাস গুডস, একবার একটা আইন ছিল সিভিল আর ক্রিমিনাল লায়াবিলিটি দুইটাই ছিল, এবং ইংল্যান্ডে কনফিউশনটা হয়েছিল। পরে ইংল্যান্ডে বলেছে যে না, একই আইনে যদি সিভিল আর ক্রিমিনাল দুটোই লায়াবিলিটি থাকে, তাহলে সিভিল লায়াবিলিটির যে ডিফেন্সটা ক্রিমিনাল লায়াবিলিটি অ্যাপ্লাই করা যাবে। আমাদের দেশে একটা কনফিউশন হয়েছিল। ডেঞ্জারাস গুডস অ্যাক্ট, মেমোরি খুব শার্প, বয়স কম তো। ডেঞ্জারাস গুডস অ্যাক্ট যেটা কম্পিউটার এনেছে, কম্পিউটার পুড়ে যায়, এই ধরনের একটা ব্যাপার ছিল। নতুন ওদের এনঅ্যাক্টমেন্ট করেছিল, আমাদের দেশে একটা কনফিউশন ছিল। তো 2000 সালের পরে যে জিনিসটা দাঁড়ালো, এই যেহেতু ডিসচার্জ ডেপ্ট অর আদার লায়াবিলিটি, ওটা যখন বাদ দিয়ে দেওয়া হলো, ধরেন পজিশনটা কি দাঁড়ালো, চেক দিয়েছে, চেক ডিসঅনার হয়েছে, নোটিশ পেয়েছে, এন্ড অফ মামলা করেছে, এন্ড অফ দ্য স্টোরি, এন্ড অফ দ্য স্টোরি, আর কোনো কিছু বলার নাই। এখন তোমার বিরুদ্ধে মামলা হবে, তুমি কোর্টে যাও, কোর্টে অপরাধ স্বীকার করো বা স্বীকার না করো, সইটা তোমার, জি আমার, ব্যাস 1 বছরের সাজা, 1 লাখ টাকা চেক, 1 লাখ টাকা ফাইন বা সর্বোচ্চ 3 লাখ টাকা ফাইন। দ্যাট ওয়াজ দ্য পজিশন। এবং এটা পিছনে কারণও ছিল। আমি আমার জাজমেন্টে 2017 সালের, আমি দেখছিলাম আমার পুরোনো জাজমেন্ট ঘেটে 2017 সালের, আমি ইনফ্যাক্ট কনসিডারেশন সেকশন 43 অ্যাপ্লাই করেছিলাম আমার কয়েকটা জাজমেন্টে। কোথায় রিপোর্ট হয়েছে কিনা আমি জানি না। আমার একটা জাজমেন্ট আমি আজকে সকালেই দেখছিলাম যে আমি লিখেছি 2017 সালে যে এনআই অ্যাক্টের প্রসিডিংসে বাদী বা কমপ্লেইনেন্ট বা প্রসিকিউশন তারা কিন্তু একটা অ্যাডভান্টেজিয়াস অবস্থানটা শুরু থেকেই পায়। তারা কিন্তু মামলাটাই শুরু করে একটা সুবিধাজনক অবস্থান থেকে। বাদী কি সুবিধাজনক অবস্থান, বাদীকে বাদীকে কি প্রমাণ করতে হবে? বাদীকে প্রমাণ করতে হবে সে হচ্ছে হোল্ডার ইন দ্য ডিউ কোর্স। বেসিক্যালি তার নামে চেক ইস্যু হয়েছিল, এটা হচ্ছে ইউজুয়াল সিনারিও। হি ইজ দ্য হোল্ডার ইন ডিউ কোর্স। নাম্বার 2, সেটা ব্যাংকে দিয়েছে, ওটা ডিসঅনার হয়েছে, এটার জন্য সে একটা ব্যাংক স্লিপ, ডিসঅনার স্লিপ দিয়ে দেয়, এটা চ্যালেঞ্জ হয় না। এবং থার্ড ইউনিট একটা নোটিশ পাঠিয়েছে। 60 DL রিভিউ জাজমেন্টের পরে বাদীর কাজ আরও সহজ হয়ে গেছে, যে কবে আসামি নোটিশ পেয়েছে ওই তারিখটা উল্লেখ করা দরকার নেই। বাদীর কাজ শেষ, এবার আসামি শেষ, বাদীরও কাজ শেষ, আসামিও ভাগ্য শেষ। এই হচ্ছে অবস্থাটা ছিল। এবার এটা দীর্ঘ সময় পর্যন্ত এটা কন্টিনিউ করেছে। এটার উপরে কোনো অ্যাকচুয়ালি লাইট আসে নাই। কারণটা হচ্ছে ফ্যাক্টসও ওইভাবে আসে নাই। 2011 সালের দিকে বোধহয় সর্বপ্রথম রিট হলো আমাদের, হ্যাঁ, এবং এটা আমাদের বারেজের সেক্রেটারি কাজল, তাদেরই বন্ধু না মুনির শরীফ, তোমাদের পরের ব্যাচে, আচ্ছা, যে মারা গিয়েছে, সাচ এ ব্রিলিয়ান্ট লয়ার। সরি, আমি বারের সেক্রেটারি সাহেবকে তুমি করে বলছি, অভ্যাস। যাই হোক, আমাদের লেট ল্যামেন্টেড শাহ মোহাম্মদ মুনির শরীফ, আমাদের 2 বছরের জুনিয়র, উনি 2010 সিদ্দিকদের কাছে ও একটা রিট মামলা করলো 2010 বা 11 দিকে। 61 DL আছে, এটা রিপোর্টেডকে সবাই জানি। মুনির শরীফ উনি যেটা করলেন, তখন
138-এর যে অ্যামেন্ডমেন্ট যেটা হলো 2000 সালে, যে ডিসচার্জ অফ এনি ডেট অর লায়াবিলিটি, এই অ্যামেন্ডমেন্টে আলতা ভাইরাস চ্যালেঞ্জ করলেন। ওনার মূল বিষয়টা ছিল যে আসামি তো ডিফেন্সলেস, অ্যাবসলিউটলি ডিফেন্সলেস। হাজার হাজার রুল স্টে হলো, আমিও সুযোগ নিয়েছিলাম, আমিও বেশ কিছু মামলা রুল স্টে করেছিলাম। আলটিমেটলি হিয়ারিং হলো হিজ লর্ডশিপ মিস্টার জাস্টিস মির্জা হোসেন হায়দার অ্যাজ হি ওয়াজ দেন অ্যান্ড হিজ লর্ডশিপ মিস্টার জাস্টিস খুরশিদ আলম সরকার ওনাদের ডিভিশন বেঞ্চে। ওটা হিয়ারিং হলো, 61 DLR রিপোর্টেড হয়েছে। আপনারা রিপোর্টেড জাজমেন্ট অনেক জায়গায় আমার নামও দেখবেন, ওখানে আমিও ছিলাম। ওইখানে এই বিষয়টা আসলো যে না, এনআইএক্টের মামলায় একজন আসামি হি ইজ নট ডিফেন্সলেস, এই বিষয়টা ওই জাজমেন্টে প্রথমবার মতো চলে আসলো এবং কনসিডারেশন ইস্যুটা ওই মামলাতে প্রথমবারের মতো চলে আসলো। তখন কিন্তু আমাদের সবার একটা টনক নড়লো, আমরা একটু ধাক্কা খেলাম, রাইট? কনসিডারেশন তো আছে, সেকশন 43-এ আছে। এরপর কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সিনারিও চেঞ্জ হওয়া শুরু করলো। কারণ আমাদের ধারণা ছিল বা ভুল ধারণা নিয়েই যে আমরা কনসিডারেশন তো সিভিল লায়াবিলিটি এখানে আসবে না। আচ্ছা, যে ডেভেলপমেন্টগুলো কিভাবে আসলো আপনারা যদি খেয়াল করেন কেস লগুলো, এখন কে কি প্রমাণ করবে, এটা কিন্তু একটা বিগ ইস্যু। কে কি প্রমাণ করবে? তো আমি একটা জাজমেন্ট দিয়েছিলাম, এটা আমার হ্যান্ড নোটে নেই, আমার এই জাজমেন্টটা দিয়েছিলাম আমি 2018 সালে। এটা হচ্ছে ALR 2019 15 ALR পেজ 159, হাইকোর্ট ডিভিশন 2019 ভলিউম 1 15 ALR পেজ 159। একটা জাজমেন্ট দিয়েছিলাম, ওটা একটা কোয়াশি ম্যাটার ছিল, ডিভিশন বেঞ্চ। আই ওয়াজ সিটিং উইথ হিজ লর্ডশিপ মিস্টার জাস্টিস মোহাম্মদ রেজাউল হক। ওইখানে এই ইস্যুটা আমি একটু হাইলাইট করার চেষ্টা করেছি, কে কি প্রমাণ করবে, কারণ এটা বিগ ইস্যু। মানে আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের যে একটা মানে স্ট্যাগনেন্সি ছিল, স্ট্যাগনেন্সি বলতে যে আমাদের জুরিসপ্রুডেন্সে স্ট্যাগনেন্সিটা আমরা কিন্তু অলরেডি কাটিয়ে ওঠা শুরু করেছি। আমরা এটাও স্টাবলিশড হয়ে গেল যে 138 মামলায় একটা ইফেক্টিভ ডিফেন্স নেওয়া যাবে। প্রশ্নটা হচ্ছে কে কি ডিফেন্স দিবে, কে কি প্রমাণ করবে। ওই মামলাতে যেটা আমি জাজমেন্ট দিয়েছিলাম, ওটা হচ্ছে পার্টির নাম ছিল আলমগীর কবির পিটিশনার। ওখানে বলেছিলাম যে হ্যাঁ, এটা হ্যান্ড নোটের মধ্যে নাই, এটা আমি পরে আমি পেয়েছি, শুধু হ্যান্ড নোট আমি দিতে পারিনি। ওইখানে যে জিনিসটা হচ্ছে যে 130 প্রসিকিউশনকে কিন্তু সবসময় ইনিশিয়াল বার্ডেন অফ প্রুফ প্রসিকিউশনের উপরে, 138-এর ক্ষেত্রে এটা কোনো ব্যত্যয় নাই। এখন প্রসিকিউশন কি প্রমাণ করবে, কতটুকু প্রমাণ করবে? প্রসিকিউশন প্রমাণ করবে যে তার নামে চেক দেওয়া হয়েছিল, নাম্বার 1। প্রসিকিউশন প্রমাণ করবে যে এটা ডিসঅনার হয়েছিল। প্রসিকিউশন প্রমাণ করবে যে লিগাল মানে স্ট্যাটুটরি নোটিশ দিয়েছে। এই তিনটা প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে, এটা হচ্ছে ফর্মাল প্রুফ, এবং এটা করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট। এটা কোনো টেকনিক্যাল প্রবলেম না। যদিও আমি আমার ফাইল খাতে গিয়ে দেখলাম 2017 সালে এক মামলাতে যে নোটিশ দিয়েছিল এটা সে প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি বলে আমি অ্যাকুইটাল দিয়ে দিয়েছিলাম হাইকোর্ট ডিভিশনে সিঙ্গেল বেঞ্চে। সুতরাং এগুলো আপনারা যারা এনে একটা মামলা করবেন, এটাকে কোনো এত সহজভাবে নেবেন না বা একটা ইউজুয়াল রুটিন ওয়ার্ক হিসেবে নেবেন না। অনেক ছোট 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 বিষয় থাকে, এগুলো দেখতে হবে যে নোটিশটা যে দিয়েছে তিনভাবে নোটিশ দেওয়া যায়। একটা হচ্ছে পার্সোনাল সার্ভিস, সে হাতে হাতে দিলাম। একটা হচ্ছে রেজিস্টার্ড পোস্ট উইথ এডি, অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি যে মামলাটা খালাস দিয়েছিলাম ওখানে কোনো এডি ছিল না। এডি না থাকে তো তার এটা হয়নি, ওখানে তো প্রসিকিউশন কেস শেষ হয়ে গেছে। রিমান্ড চেয়েছিল, আমি রিমান্ড দেইনি কারণ ওখানে কনসিডারেশনও প্রমাণ করতে পারিনি, কনসিডারেশনটা ডিফেন্স ডিসপ্রুভ করেছিল, ওই কারণে আমি রিমান্ডও পাঠাইনি ওই মামলাতে। আমি আজকে সকালেই দেখছিলাম এগুলো। আর প্রসিকিউশনকে এই ফর্মাল প্রুফগুলো করতে হবে। এরপরে কি? এরপরে বার্ডেনটা শিফট করবে ডিফেন্সের উপরে। ডিফেন্সটা কি? ডিসপ্রুভ। কি ডিসপ্রুভ করবে? এইটা কিন্তু ডিফেন্সকে নিতে হবে যে এখন ডিসপ্রুভ করতে হবে। কয়েকটা সে ডিফেন্স দিতে পারে। একটা হচ্ছে মানে জেনারেল ডিফেন্স, হ্যাং অন এ সেকেন্ড, আমি তো এই চেকটা মিস্টার এক্স
মিস্টার করিমকে দিতে চেয়েছিলাম। আমি ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম মিস্টার করিমকে, কারণ আমার কোর্টে একটা মামলা এসছে রিসেন্টলি। আমি না জাজমেন্ট, যেহেতু জাজমেন্টটা দিয়ে দিয়েছে আমি বলতেই পারি। ওই মামলাটা ছিল এরকম, যিনি আসামি উনি বলছেন আমি তো এই চেকটা দিয়ে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম করিমের নাম, করিমকে। করিমের সাথে আমার ব্যবসা ছিল, আমি ব্যবসার কারণে আমি সই করে করিমকে আমি চেকটা দিয়েছি। এই চেকটা তো রহিমের কাছে কিভাবে গেল? কারণ মামলা করেছে রহিম, করিম তো মামলা করেনি। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। আমার কোর্টে এসেছিল, আমি আলটিমেটলি অ্যাপিল অ্যালাউ করেছি। এই ডিফেন্সটা নেওয়া যায় না, তাই বলে এটা বানোয়ার ডিফেন্স বলে হবে না। বাস্তবে মানে আপনার ক্লায়েন্টের কাছে ইনস্ট্রাকশন দিতে হবে যে ব্ল্যাঙ্ক চেক, হ্যাং অন এ সেকেন্ড, আমি তো রহিমকে দিয়েছিলাম ব্ল্যাঙ্ক চেক, তুমি রহিমের কাছ থেকে কি করে পেলে? ইউ আর নট হোল্ডার ইন ডিউ কোর্স। এটা কিন্তু আপনার দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনার প্রসিকিউশন উইটনেসকে জেরা করে, অথবা জেরা করে এবং অথবা আপনার সাক্ষী দিয়ে। এবং এনে একটা মামলায় কিন্তু আসামি অহরহ সাক্ষী দিচ্ছে, এটা কিন্তু আমাদের সিআরপিসি অ্যালাউ করে, এভিডেন্স অ্যাক্টও অ্যালাউ করে। গেল, সে একটা ডিফেন্স হতে পারে। আরেকটা যেটি স্ট্যাচুটরি ডিফেন্সটা হচ্ছে কনসিডারেশন, যে হ্যাঁ আমি তোমাকে চেক দিয়েছিলাম, এটা সত্য, কিন্তু যে উদ্দেশ্যে চেক দিয়েছি সে উদ্দেশ্য তো পূরণ হয়নি। যে জিনিসটা, যে ভেরি রিসেন্টলি অ্যাপিলেট ডিভিশনের যে ল্যান্ডমার্ক জাজমেন্ট, যে মোহাম্মদ আবুল কাহের শাহিন ভার্সেস ইমরান রশিদ, 25 BLC অ্যাপিলেট ডিভিশন, পেজ 115, যেটা আমার হ্যান্ড নোটে আছে, যে কনসিডারেশন পয়েন্টসে ডিটেলস আলোচনা করেছে। তো এই মামলাতে অ্যাপিলেট ডিভিশন কি বলছেন, সো ভেরি ইম্পর্টেন্ট। এই জাজমেন্টটা আপনাদেরকে, মানে আমি বারবার করে পড়ি, এখনও পড়ি, যতবার পড়ি ততবার আমার কাছে নতুন নতুন পয়েন্ট আসে, কারণ আমাকে এটা অহরহ ডিল করতে হয়। আপনারা বারবার করে পড়বেন যখন মামলা এরকম আসবে। অ্যাপিলেট ডিভিশন কি বলছে, এ বলার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে 118A, যে প্রিজাম্পশন, যে দেয়ার ইজ এ প্রিজাম্পশন অফ কনসিডারেশন। প্রিজাম্পশনটা কি? প্রিজাম্পশনটা হচ্ছে যে every check was made or drawn for consideration. That is the presumption. Every check was made or drawn or transferred, negotiated, endorsed, accepted, etc. for consideration. Consideration মানে section 43 বলার কি বলা আছে, until the contrary is proved, মানে ডিফেন্সটা হচ্ছে, মানে এই ডিফেন্সটা নিতে হবে বিবাদীকে প্রমাণ করতে হবে যেটা কনসিডারেশন ছিল না, এটা হচ্ছে বিবাদী। স্ট্যান্ডার্ড অফ প্রুফটা কি হবে? আমি আর্লিয়ার জাজমেন্টে বলেছিলাম স্ট্যান্ডার্ড অফ প্রুফটা হবে মানে ব্যালেন্স অফ প্রবাবিলিটি। এটা আমার আর্লিয়ার জাজমেন্টে ছিল, যেটা আমি আমার ওই অ্যাপেক্স ল রিপোর্টেও বলেছিলাম। এই আবুল কাহের শাহিন মামলায় লেটেস্ট যে ডিসিশন, ওখানে বলছে যে না, এটা হবে প্রিপন্ডারেন্স অফ প্রবাবিলিটি অর এ প্রবাবল ডিফারেন্স। এখন ব্যালেন্স অফ প্রবাবিলিটি আর প্রবাবল ডিফারেন্সের মধ্যে পার্থক্য কতখানি, এটাও নিয়ে একটা ডিবেট হতে পারে। যে স্ট্যান্ডার্ড অফ প্রুফ, নর্মালি আমরা যখন বিয়ন্ড রিজনেবল ডাউট বলি, এটা মানে হচ্ছে কোনো শ্যাডো থাকতে পারবে না, উইদাউট এনি শ্যাডো অফ ডাউট। আর যখন আমরা স্ট্যান্ডার্ড অন এ ব্যালেন্স অফ প্রবাবিলিটি বলি, এটা মূলত সিভিল লায়াবিলিটির ক্ষেত্রে ব্যবহার করা হয়। স্ট্যান্ডার্ডটা ধরা হয় 51+, তাই তো 51%, মোর দ্যান 51% প্রমাণ করতে পারলেই হচ্ছে ব্যালেন্স অফ প্রবাবিলিটি। এখন প্রিপন্ডারেন্স অফ প্রবাবিলিটি বা প্রবাবল ডিফারেন্স, এটা মাপকাঠি কত হবে, এটা নিয়ে একটা একাডেমিক একটা ডিবেট হতে পারে। সো ভেরি ইন্টারেস্টিং এরিয়া, যে কতটুকু এবং টু হোয়াট এক্সটেন্ট, স্ট্যান্ডার্ডটা কি, আমি কি সেটা কি ব্যালেন্স অফ প্রবাবিলিটি 51% হবে, না তার থেকে একটু নিচু হলেও হবে, এটা একটা ইস্যু হতে পারে। এটা ফ্যাক্ট সার্কামস্টান্সেস উপর ডিপেন্ড করবে। তো এই আবুল কাহের শাহিন মামলাতে যেটা বলছে যে প্রিপন্ডারেন্স অফ প্রবাবিলিটি অর যেটাকে বলে যে প্রবাবল ডিফারেন্স, যেমন ওই মামলাতে যেটা বলেছে যে দ্য বার্ডেন অফ প্রুফ অফ দ্য অ্যাকিউজড to disprove the presumptions under section 118 and 138 of the Act is not so heavy. The preponderance of probability through direct or substantial evidence is sufficient enough to shift the onus to the complainant.
আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। এখানে আরেকটা বলছে ডাইরেক্ট এভিডেন্স অথবা সাবস্টেন্সিয়াল এভিডেন্স, এবং এই জাজমেন্টে আরেক জায়গায় বলেছে যে সার্কামস্টান্স কনসিডার করা যাবে। মানে ডিফেন্সের পরটা কিন্তু অনেক অবাধ হয়ে গেছে। এটা ফিট অ্যান্ড প্রপার কেস, আগে বলে দিচ্ছি, ফিট অ্যান্ড প্রপার কেস। এবং এটাও বলছে যে নেগেটিভ এভিডেন্স যেগুলো আছে, যেটা যে জিনিসটা নাই সেটা ডিসপ্রুভ করার কিছু নাই। আচ্ছা, এখন যদি ডিসপ্রুভ হয়ে যায় তখন কি হবে, প্রসিকিউশন কি করবে? আমি আমার রিসেন্ট জাজমেন্টে যে জিনিসটা বলার চেষ্টা করেছি, প্রসিকিউশন যদি মনে করে প্রসিকিউশন যে ডিফেন্স তো রিবার্ট করে ফেললো, কনসিডারেশন প্রশ্নের বাদীর মামলাটাকে খণ্ডাতে পেরেছে, প্রিজাম্পশনটাকে খণ্ডাতে পেরেছে, প্রসিকিউশনে কিন্তু সুযোগ থাকে আবার উইটনেস রিকল করার। 540 আছে, উইটনেস রিকল করতে পারে, পিডব্লিউ রিকল করে ফার্দার এভিডেন্স দিতে পারে বা জিরাও করতে পারে, প্রসিকিউশন কেসটা দিতে পারে। তখন সে এভিডেন্স আনতে পারে যে না, কনসিডারেশন ছিল। প্রসিকিউশনের স্ট্যান্ডার্ড অফ প্রুফ ইজ অলওয়েজ বিয়ন্ড রিজনেবল ডাউট, এটা নিয়ে কোনো সংশয় নাই। সুতরাং শুরুতে একটা কথা বলেছিলাম যে 138 মামলার ট্র্যাডিশনাল ভিউটা ছিল যে বাদী একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন থেকে মামলা করে, আসামির হাত পা বাঁধা। এটা নিয়ে আমরা দীর্ঘদিন এই ধারণা নিয়ে চলেছি। কিন্তু এখন যদি আপনার একটা ফিট অ্যান্ড প্রপার কেসে কিন্তু আসামির সুযোগটা অনেক বেশি, ইনফ্যাক্ট বাদীর জন্য ওটা ডিফিকাল্ট হয়ে যায়। এই পুরোটা নির্ভর করে যে কন্ডাক্টিং লয়ারের উনি কতখানি ওনার ক্লায়েন্টের কাছ থেকে ইনস্ট্রাকশন নিচ্ছেন, কতখানি উনি কোর্টে এভিডেন্সগুলো আনতে পারছেন। আমি রিসেন্টলি যেহেতু জাজমেন্ট দিয়ে ফেলেছি, আমি বলতে পারি 1,60,00,000 টাকার মামলার আমি অ্যাপিল অ্যালাউ করেছি। অফকোর্স অ্যাপিল ডিভিশনে যাবেন, করেছি উইদাউট এনি হেজিটেশন। তো এই যে কনসিডারেশনের বিষয়গুলো, আচ্ছা, এটার সাথে আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে সেকশন 44। এখন সেকশন 44টা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা নিয়ে আমাদের দেশে এখনো পর্যন্ত খুব একটা এক্সপ্লোর হয়নি। আমি আমার অনেক জাজমেন্টে ফ্রিকোয়েন্টলি অ্যাপ্লাই করেছি। যেমন ওই যে একটা কথা বলেছিলাম যে চেকটা তো আমি দিয়েছিলাম ব্ল্যাঙ্ক চেক, তোমার সাথে আমার কথা ছিল যে তুমি 50,000 টাকা ফিগারটা বসিয়ে দিবে, কিন্তু তুমি বসিয়ে দিয়েছো 1,00,000 টাকার ফিগার। এটা একটা বিষয়। কিংবা তুমি 50,000 টাকার ফিগার বসিয়ে দিয়েছো, ভালো কথা, কিন্তু তার আগেই তো আমি তোমাকে 10,000 টাকা দিয়ে দিয়েছিলাম, তুমি ওই তারিখটা কেন বসিয়ে দিলে, কেন 50,000 টাকা করলে? আমি তো 10,000 টাকা আমি দিয়ে দিয়েছি। এটার উত্তরটা হচ্ছে সেকশন 44, বলছে যে পার্শিয়াল অ্যাবসেন্স অর ফেলিওর অফ মানি কনসিডারেশন। আপনারা পড়ে নেবেন সেকশন 44। শব্দটা হচ্ছে প্রপোর্শনেট রিডাকশন। এটাকে আরেকটা ল্যাটিন টার্ম আছে প্রো ট্যান্টো রিডাকশন, আনুপাতিক হারে কমিয়ে দেওয়া। যে কনসিডারেশনটা যদি দেখা যায় অলরেডি কিছুটা অ্যাডজাস্ট হয়ে গেছে, তাহলে ফাইনটা তো কিছুটা অ্যাডজাস্ট হয়ে যাবে, সেকশন 44। আর কনসিডারেশন যদি ইন টার্মস অফ মানি হয় 44, আর যদি ইন টার্মস হয় সার্ভিস, যেটা আবুল কাহের শাহিন ভার্সেস ইমরান রশিদের মামলা ছিল, কনসিডারেশন ইন টার্মস অফ সার্ভিস, ওই ক্ষেত্রে সেকশন 45 অ্যাপ্লাই করবে। এখন এই যে বিষয়গুলো, এখন আমি একটা বিষয় চলে আসি যে আমি কি জিনিসটা খুব সংক্ষিপ্ত, আমি কি আপনাদেরকে একদম কিছুটা কি পরিষ্কার করতে পেরেছি, নাকি কোনো কনফিউশন আছে এখনো? আচ্ছা, এখন আমি একটা বিষয় আসি যে আমাদের এখানে আমরা খুব প্রায়শই ভারতীয় সিদ্ধান্ত আমরা এখানে অ্যাপ্লাই করি। ভারতীয় সিদ্ধান্ত 138 মামলা ক্ষেত্রে অ্যাপ্লাই করার আগে আমাদেরকে একটু পরীক্ষা করে দেখা দরকার যে ভারতের ওই সিদ্ধান্তটা তাদের কোন সেকশনের উপর ভিত্তি করে সিদ্ধান্তটা দিয়েছে, এবং সেটা ওই যে ধারার উপর ভিত্তি করে দিয়েছে সেটা আমাদের দেশে অ্যাপ্লাই ওই ধারাটা আছে কি নাই। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন বলি ভারতের সাথে আমাদের কোথায় কোথায় পার্থক্য আছে, যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমি বলি। আমাদের দেশে আপিল করতে গেলে
চেক অ্যামাউন্টের 50% জমা দিতে হয়। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। যেমন সাপোজ চেক অ্যামাউন্ট হচ্ছে 5 লাখ, ট্রায়ালের এক পর্যায়ে ট্রায়াল চলছে, চলার এক পর্যায়ে ধরেন আসামি 5 লাখ টাকাই দিয়ে দিল, কথা বলছি, কিন্তু জজ সাহেব সামহাও ওনাকে জরিমানা করলেন না, বলছে তুই 5 লাখ টাকা দিয়ে দিয়েছো কিন্তু চেকটা তো ডিসঅনার হয়েছে, আমি তোমাকে 1 মাসের জেল দিলাম, কোনো ফাইন দিলাম না। তাকে কিন্তু 5 লাখ টাকা চেক অ্যামাউন্টের অর্ধেক 2.5 লাখ টাকা দিয়ে আপিল করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আপিলে কত % জমা দিতে হবে এটা কিন্তু ফাইনের উপর নির্ভর করে না, এটা চেক অ্যামাউন্টের উপর নির্ভর করে। সাজা যাই হোক, আপিল করতে গেলে চেক অ্যামাউন্টে 50%, ফাইনে 50% না। আচ্ছা, ভারতে এই ধরনের কোনো বিধান নাই। ভারতে যেটা আছে যে ডিসচার্জ অফ ডেট অর আদার লায়াবিলিটি, আগে বলেছি আমাদের দেশে ওটা অ্যামেন্ডমেন্ট হয়ে রিপিল হয়ে গেছে। ভারতে প্রিজাম্পশন আছে, আমাদের প্রিজাম্পশন নাই। আচ্ছা, আমাদের দেশে যেটা প্রিম্যাচিউরড মামলার ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন এবং সাবসিকুয়েন্ট অ্যাপিলেট ডিভিশনও বলে দিয়েছে যে প্রিম্যাচিউরড মামলায় কোনো চলতে আইনগত বাধা নেই, এটা আমাদের জুরিসডিকশনে ওয়েল সেটেল। আমি সম্ভবত ঠিক বলছি কি না, দিস ইজ দ্য লেটেস্ট পজিশন সো ফার অ্যাজ আই নো। কিন্তু মামলা যদি স্ট্যাটুটরি পিরিয়ডের পরে হয়, আমাদের দেশে আইনে পরিষ্কার বার আছে যে তুমি স্ট্যাটুটরি পিরিয়ডের এক্সপায়ার করার পর মামলা করলে সেই মামলা চলবে না। ভারতে বলছে যে মামলা চলবে, এটা ভারত ওরা অ্যামেন্ডমেন্ট করেছে, অ্যামেন্ডমেন্ট করে ওই সেকশন 142-এর 1 ধারা ওরা 2002 সালে ভারত ওরা ইনসার্ট করে বলছে যে না, যে বাদী যদি কোর্টকে স্যাটিসফাই করতে পারে যে এই কারণেও দেরি হয়েছে, আইনগত কোনো বাধা নেই। আচ্ছা, আরেকটা যেটা আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে চেক অ্যামাউন্টের ফাইন দিতে পারবে 3 গুণ, কিন্তু চেক অ্যামাউন্টের সমপরিমাণ যেটা আদায় হবে সেটা বাদী পেয়ে যাবে, হোল্ডার অফ দ্য চেক পেয়ে যাবে। ভারতে ওনারা এই জিনিসটা অ্যামেন্ডমেন্ট করেছে খুব রিসেন্টলি, অ্যামেন্ডমেন্ট করে 2018 সালে অ্যামেন্ডমেন্ট করে 143-এর এ ধারা ভারত ইনসার্ট করেছে 2018-তে, যে ট্রায়াল চলাকালীন সময়ে চেক অ্যামাউন্টের ম্যাক্সিমাম 20% বাদীকে দেওয়ার জন্য কোর্ট একটা ডাইরেকশন দিতে পারে। আসামি বাদীকে চেক অ্যামাউন্টে 20% দিবে ট্রায়াল চলাকালীন সময়ে। যদি ট্রায়ালের পর যদি খালাস পেয়ে যায় আসামি, তাহলে ওই 20% সাথে ইন্টারেস্ট সুদসহ বা আসামিকে ফেরত দিতে হবে, ভারতে 20%। আচ্ছা, আর যদি এটা কনভিকশন হয়, আসামি আপিল করলো, আপিলের কোর্ট যদি মনে করে আরও 20% অর্ডার দিতে পারে, দ্যাট ইজ আগে 20% প্লাস 20%, ম্যাক্সিমাম 40%। আর যদি আপিলে অ্যালাউ হয়, অর্থাৎ আসামি খালাস পায়, তখন আবার ব্যাংক ইন্টারেস্ট সহ পুরোটা ফেরত দিতে হবে। তো ভারতের যে বিদ্যমান 2018 সালের অ্যামেন্ডমেন্টের পরে ওদের আইনি কাঠামোর অধীনে বাদী সর্বোচ্চ চেক অ্যামাউন্টের 40% পেতে পারে, সর্বোচ্চ। আমাদের দেশে 100% পেয়ে যায়। এটা একটা পার্থক্য ভারতের সাথে আমাদের। না, 3 গুণ তো হচ্ছে ফাইন, বাকিটা এক্সচেকারের কাছে যাবে। আর আমি কিন্তু এই কারণে চেকের মামলায় ফাইনের উপরে আমি যেটা থাকে ওটাকে আমি কমিয়ে দিই। কারণটা হচ্ছে এক্সচেকারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাকে যেমন আমি ব্যক্তিগতভাবে জেলে পাঠাই না। আপনারা যারা আমার কোর্টে মামলা করেন, বিভিন্ন জাজমেন্ট দেখেছেন। আমি আচ্ছা ওই বিষয়ে আমি একটু পরে আসবো, এটা খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস অ্যাপ্লাই করি। ভারত ওরা 145 ইন্ট্রোডিউস করেছে, সেকশন 145। সেখানে বাদী কিন্তু উনি এফিডেভিট করে সাক্ষী দিতে পারবেন। সো ভেরি ইন্টারেস্টিং, এই ডেভেলপমেন্টটা ভারতে হয়ে গেছে। ওই যে আমি একটা বলেছিলাম যে এসি নারায়ণ মামলা, ওই যে অ্যাটর্নি মূলে মামলা, ওখানে কিন্তু 145 মূলে ওরা ডাইরেকশনটা দিয়েছিল, যার ফলে আমি কিন্তু আমাদের জুরিসডিকশনে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের যে অ্যাটর্নি দিয়ে যে মামলা করে, আমাদের জুরিসডিকশনে অ্যাকসেপ্ট করার ব্যাপারে আই ওয়াজ বিট হেজিটেন্ট। কারণ ভারতে এফিডেভিট করে সাক্ষ্য দেওয়া যায়, আমাদের দেশে বিধান নাই। এই কারণে ভারতে সব ডিসিশন আমাদের ক্ষেত্রে সবসময় অ্যাপ্লাই করবে না। ভারতে যেমন সেকশন 146 ওরা একটা ইন্ট্রোডিউস করেছে যে ব্যাংকেসলি প্রাইমা ফেসি এভিডেন্স আনলেস অ্যান্ড আনটিল ডিসঅ্যাপ্রুভড। আচ্ছা, আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, কম্পাউন্ডেবিলিটি।
ভারতে 147 ধারা ইনসার্ট করে বলছে এটা কম্পাউন্ডেবল অফেন্স। আমাদের দেশে এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। এখনো পর্যন্ত আমাদের দেশে স্ট্যাটুটটা অ্যামেন্ডমেন্ট হয়নি। অ্যাজ পার স্ট্যাটুট এটা কম্পাউন্ডেবল না আমাদের দেশে। কিন্তু ফিরোজ, আমার যদি নোটটা দেখেন পেজ 2-তে H, যেটা আমার হ্যান্ড আউটে দেখবেন 5-এর আগে H আছে, আমাদের দেশে অ্যাজ পার স্ট্যাটুট ইট ইজ নট কম্পাউন্ডেবল। কিন্তু 2009 BLD হাইকোর্ট ডিভিশন পেজ 684, ওখানে বলা হচ্ছে এটা কম্পাউন্ডেবল। এটা কম্প্রোমাইজ করার পরে কম্পাউন্ড করে খালাস দিয়েছে 2009 সালে। আমি যেমন খালাস দেই, যারা আমার কোর্টে মামলা করেন তারা জানেন কম্প্রোমাইজ করলে আমি খালাস দেই না। কেন খালাস দেই না? কারণ আইন এটা কম্পাউন্ডেবল না। এবং আমাদের দেশে খুব রিসেন্টলি যে সুভাষচন্দ্র সরকার 26 BLT অ্যাপেলেট ডিভিশন 2018 পেজ 28 পরিষ্কার বলে দিয়েছে এটা নন কম্পাউন্ডেবল। জাজমেন্ট ওয়াজ ডেলিভার্ড বাই হিজ লর্ডশিপ মিস্টার জাস্টিস আব্দুল ওয়াহাব মিয়া ইন দ্য অ্যাপেলেট ডিভিশন, নাও রিটায়ার্ড, নট রিটায়ার্ড বলা যাবে, যাই হোক। তো এই সুভাষচন্দ্র সরকার মামলা অ্যাপেলেট ডিভিশন 2018 সালের রিপোর্টেড কেস 26 BLT পরিষ্কার বলে দিয়েছে এটা নন কম্পাউন্ডেবল। সুতরাং যেটা আর্লিয়ার যেটা জাজমেন্ট হাইকোর্ট ডিভিশন 2009 BLD ওটা ইমপ্লাইডলি ওভার রুলড। আমার কোর্টে অ্যাটলিস্ট এই কাজটা কেউ করবেন না। এখানে যারা উপস্থিত আছেন আমার কোর্টে এই কাজটা করবেন না, করলে বকা খেতে হবে। যাই হোক, এখন আমার মনে হয় তো আমি বোধহয় সবই টাচ করে ফেলেছি। আমার তো আর বলার কিছু নাই। 10 মিনিট ইন্টারেক্টিভ, ওটাকে তো আমি ভয় পাই। যাই হোক, আচ্ছা, তো আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চিন্তা করেন। আমার মনে হয় আমি বোধহয় সব কিছু বলতে পেরেছি, নাকি পরিষ্কার করতে পেরেছি না এখনো? জি, ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। এরপর আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশনে চলে আসবো। সবাইকে ধন্যবাদ। বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আজকে কথা বলতেই হচ্ছে, আমাদের হিসাব এবং ধারণা সব ছাপিয়ে গেছে। এই কারণে যে আমার মনে হয় আজকের মতো এত সংখ্যক আইনজীবীর উপস্থিতি আমাদের ইতিপূর্বেকার সেমিনারে হয়নি। আমরা খুবই দুঃখিত যে আমরা যদি আগে বুঝতে পারতাম আপনাদের জন্য অতিরিক্ত চেয়ারের ব্যবস্থা করতাম। এবং আরও আপনাকে বলে রাখি যে আমাদের যে চলমান উন্নয়ন কার্যক্রম চলছে, এই অডিটোরিয়ামটিকে রিনোভেশনের কাজ কিন্তু ধরার কথা ছিল। শুধুমাত্র আমাদের এই সেমিনার সিম্পোজিয়ামগুলো করার জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেই বলেই আমরা কিন্তু এই অডিটোরিয়ামের কাজটি একটু বিলম্বে শুরু করব। এবং আশা করি ইনশাল্লাহ আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং সহযোগিতা অবশ্যই পাব। আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের অল্প কিছু সময় আছে, এবং আমি জানেন অনানুষ্ঠানিকভাবে বলেছিলাম যে আপনারা হয়তো একটা ইন্টারেক্টিভ সেশন করা হতে পারে। তো আই শ্যাল বি ভেরি সিলেক্টিভ ইন ইনভাইটিং আওয়ার লার্নেড ফ্রেন্ডস। আমি হুমায়ুন কবির পল্লব প্রথমেই হ্যান্ড রেজ করেছে। তার আগে ছোট্ট একটা কথা, আমরা যখন ফেসবুক লাইভে তখন একজন কমেন্ট করেছে আমাদের এখানে উপস্থিত আমাদের বন্ধু শাকলান ইমন। আমি শাকলান ইমনের কমেন্টটা হচ্ছে এমন যে 15 ALR High Court Division 159 is challenged in Appellate Division. The petitioner is relying on 25 BLC Appellate Division 115. Let's see what we can get at AD. So this is a very informative comment from our friend Mr. Shaklan Imon. এবং আমি প্রথমেই শাকলান ইমনকে অনুরোধ করব, যেহেতু সে উপস্থিত আছেন, জাস্ট টু এনলাইটেন যেন এই কথা দ্বারা কি বলেছে। আই শ্যাল গিভ ইউ 2 minutes টাইম টু প্রেজেন্ট ইউর অপিনিয়ন অন দিস পয়েন্ট। একটা মাইক দেন, একটা মাইক দেন, একটা মাইক সামনে। ইমন সামনে চলে আসে, শাকলা সামনে চলে আসে। এই যে এই পাশে রেখে দাঁড়াই বলবেন। মাসুদ, আমি আবারও বলছি, ইট ইজ এ ভেরি ইন্টারেক্টিভ সেশন। আপনাদেরকে অনুরোধ করেছি, এর আগেও বলছি, প্লিজ ডোন্ট পুট এনি কোশ্চেন দ্যাট মে এমব্রেস আওয়ার অনারেবল চিফ গেস্ট। লেট আস ডিসকাস, কি বলবো, যে একাডেমিক্যালি। হ্যাঁ, ধন্যবাদ সেক্রেটারি স্যার। আমার 15 ALR ডিসিশনটাতে আমি ছিলাম পিটিশনারের লয়ার।
তো বেসিক্যালি ওই থেকে আমার পার্সোনাল নলেজ আছে যে এই মামলাটাতে আমরা এসেছিলাম। একটু ফ্যাক্টটা যদি বলি অনুমতি দিয়ে, এই মামলাটা ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে এখনো চলছে। এই মামলাটাতে হচ্ছে আমরা অ্যাকিউজের পক্ষে যখন ডিফেন্স দিতে যায় তখন আমরা একটা ডিফেন্স নিয়েছিলাম যে যে ব্যক্তি কমপ্লেনেন্ট আমাকে টাকা দিয়েছে, তো আমরা জেরার পর্যায়ে বলেছিলাম যে আপনার এই টাকা দেওয়ার কোনো ক্যাপাসিটিই নাই, মানে আপনি টাকা দেনই নাই, আপনার ইনকাম ট্যাক্স ডকুমেন্টে আপনি যে আমাকে ধার দিয়েছেন সেই ধারের টাকাটা আপনি দেখাতে পারবেন। দ্যাট ওয়াজ মাই ডিফেন্স কেস। তো এইটা যখন ডিফেন্সে গিয়ে আমি বললাম তখন আমি একটা অ্যাপ্লিকেশন দিলাম কোর্টের কাছে আন্ডার 265 আইন, দিয়ে বললাম যে কোর্ট বাদীকে ডাইরেকশন দেখ বাদীর ইনকাম ট্যাক্সের ডকুমেন্ট কোর্টে সাবমিট করার জন্য, যেন আমি সেকশন 114 জি এর একটা ডিফেন্স দিতে পারি। যে সে বলছে তার সাথে আমার একটা ব্যবসায়িক চুক্তি আছে, কাগজপত্র আছে, তাহলে খুবই স্বাভাবিক ধারণা যে এই চুক্তি থেকে উদ্ভূত দায়, মানে সে যে ব্যবসা করলো অবশ্যই কোনো কাগজপত্র জমা দিল না কোর্টে, তো সেই জায়গা থেকেই আসলে আমাদের প্রশ্নটা করা ছিল। পরবর্তীতে ট্রায়াল কোর্টে রিজেক্ট করার পরে আমরা ক্রিমিনাল ডিভিশন ফাইল করি, সেই ক্রিমিনাল ডিভিশনে শুনানি হয়। তখন লর্ডশিপ ডিসিশন নিয়েছিলেন, লর্ডশিপ বলেছেন যে হ্যাঁ আপনাদেরকে ব্যালেন্স অফ প্রবাবিলিটি প্রথমে এসেছিল, কিন্তু আপনাদেরকে ডিফেন্স দিতে হবে, এই ডিফেন্সটা হবে উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ল। কারণ আমাদের ইনকাম ট্যাক্সের যে অর্ডিন্যান্স আছে তার সেকশন 163 তে বলা আছে যে কারো ইনকাম স্টেটমেন্ট ইজ এ কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। সো এই ডিফেন্সটা যখন আমরা নিতে যাই তখন এই ডিফেন্সটা আমরা নিতে পারিনি। তো সেই প্রেক্ষিতে লর্ডশিপ বলেছিলেন যে yes we have to put the defense but within the framework of law। তো যে কারণে আমরা কি করেছি, পরবর্তীতে 8টি সাবসিকুয়েন্ট মামলা করতে হয়েছে, যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সেস 163 কে আমরা চ্যালেঞ্জ করেছি আন্ডার রিট জুরিসডিকশন, সেটাও পেন্ডিং আছে। এবং সেই প্রেক্ষিতে এই যে ডিসিশনটা এসেছে সেই ডিসিশনটাও অ্যাপিলেট ডিভিশন এখন পর্যন্ত আমরা ভ্যারাসিটি মানে এটা কতটুকু মানে হয়েছে বা এটা কোন দিকে যাবে সেইটা আর কি, যে আমরা whether we have get a new type of defense। লর্ডশিপ ইন্ডিয়ান ডিসিশনের কথা বলেছেন, ইন্ডিয়াতে কিন্তু কিছু সেটেল ডিসিশন আছে যে একজন ব্যক্তি সাথে ব্যক্তির যে ট্রানজাকশন সেই ট্রানজাকশনে তার কনসিডারেশন দেওয়ার ক্যাপাসিটি আছে কিনা। আমি লর্ডশিপের অনুমতি নিয়ে জাস্ট একটা উদাহরণ সবার সামনে একটা কোশ্চেনটা ছেড়ে যাই, সেটা হচ্ছে যে আজকে যদি আমি রাগিব রোগ স্যারকে 3000 কোটি টাকার একটা চেক দেই, একটু কম হয়ে গেল তো, সেটা যদি ডিসঅনার হয় তাহলে আমার সাথে কি হবে, এই প্রশ্নটা সবার কাছে দিয়ে গেলাম। এই প্রশ্নটা যদি এই উত্তরটা যে whether absurd consideration যদি আসে কিংবা whether there is no basis of consideration যদি হয় সেক্ষেত্রে কি হবে, will bow down the decisions of the lordship যে within the framework of law। সেইটাই লর্ডশিপের দেখিয়ে দেওয়া পদ্ধতি মানে যেটা আসবে সেখান থেকে আমরা আরেকটা মামলা সূত্রপাত করছি, দুটো মামলা এখনো আছে। সেই কারণে আমরা 25 ডিএসসি যে অ্যাপিলেট ডিভিশন ডিসিশন আছে আমাদের মধু আহমেদ স্যার এই মামলাটি করেছিলেন, তো ওই ডিসিশনের উপর রিলাই করে কনসিডারেশনের পয়েন্টে লর্ডশিপ আমাদেরকে বলেছেন যে কতটুকু পর্যন্ত ডিফেন্স আমি দিতে পারবো। হয়তো এইটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে আমরা একটা নতুন ডিফেন্স আসতে পারে, কারণ অনেক বড় বড় ট্রানজাকশন এখন হচ্ছে। তো সেই ক্ষেত্রে লর্ডশিপের কাছে এই মানে আমার যে ব্যাখ্যাটা এটার সাথে আমি লর্ডশিপের কাছে একটা ছোট প্রশ্ন ছেড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে সেকশন 20 তে লর্ডশিপ বলেছেন যে ইনকোহেড স্ট্যাম্প ইনস্ট্রুমেন্টস এর কথা, চেকটা কি স্ট্যাম্প ইনস্ট্রুমেন্টের ফোল্ডে আসবে কিনা, এইটাই ছিল আমার কোশ্চেন আর কি লর্ডশিপ। ধন্যবাদ সবাইকে। সেকশন 20 যে ব্যাপারটা, থ্যাংক ইউ শেখ তানিমা। এটা কিন্তু যেটা বলা হচ্ছে সেকশন 20 ল্যাঙ্গুয়েজ থেকে আমি আবার একটু বলি, না আমি বলবো, আমি ডাকবো। সেকশন 20 তে বলা আছে এটাকে কমপ্লিট করা, ইনগোয়িং স্ট্যাম্প সমস্ত কিছু করলে এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস হয়ে যাবে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট চেক ইজ এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। তো যাই হোক সেকশন 20 ব্যাপারটা এটা কিন্তু একটা মানে ওই অংশটুকু একটা প্রিজাম্পশন। একটা কথা বলি, আমার কাছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন এসেছে যে ওটা 141 যেটা যে কজ অফ অ্যাকশন, আমি একটু সেক্রেটারি আমি একটু প্লিজ করছি যে কগনাইজেন্স অফ অফেন্স 141
শুরু হয়েছে নটউইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইন, দ্যাট ইজ যে নন আউটস্ট্যান্ডিং ক্লজ দিয়ে শুরু হয়েছে। সিআরপিসি এক্ষেত্রে অ্যাপ্লাই করবে না, আইনে যা আছে অ্যাজ ইট ইজ। এবং যেটা বলেছি যে আপনার যে 141 এর বিষয়টা বুঝতে গেলে যে নতুন যে জাজমেন্টটা এসছে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে নিজামুদ্দিন মাহমুদ হুসাইন, দেখুন রিসেন্ট যে ডিসিশন ওইখানে ওটা কভার করবে। আরেকটা বিষয় আমি বলে দেই, চেকের মামলাতে আমার কাছে যেগুলো আসে, একবার আমার কোর্টে সাজেশন রাখা হয়েছিল যে এটাকে সাসপেন্ডেড বা ডেফার্ড সেন্টেন্স করা যায় কিনা। আমাদের দেশের সিআরপিসিতে সাসপেন্ডেড সেন্টেন্স বলে কোনো কিছু নাই। প্রথমে এটা বলি, আপনারা হয়তো অনেকেই জানেন রিসেন্টলি আমি একটা প্রবেশনের উপর একটা জাজমেন্ট দিয়েছি, এটা আমাদের দেশে আইনে আছে। চেকের মামলাটা আমাদের দেশে যেহেতু চেক অ্যামাউন্টটা রিয়েলাইজ হয়ে গেলে পুরো চেক অ্যামাউন্টটা বাদী পেয়ে যান, আমাদের দেশে চেকের মামলাটা দুটো পারপাস সার্ভ করে। একটা হচ্ছে ট্রায়াল অফ ক্রিমিনাল অফেন্স, একটা হচ্ছে রিয়েলাইজেশন অফ মানি। দুটো পারপাস, ক্রিমিনাল পার্ট, সিভিল পার্ট একটা ক্রিমিনাল ট্রায়ালের মধ্যে আছে। তো বাদীর মুখ্য উদ্দেশ্য কখনই আসামিকে জেলে পাঠানো না, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে টাকাটা উদ্ধার করার এবং একটা সিভিল ট্রায়ালের মাধ্যমে। যখন অ্যাপিলে আসে আমি যে সেটা ফলো করি, এটা কারোর উপরে কোনো জোর করে চাপিয়ে দেওয়ার কোনো বিষয় না। থ্যাংক ইউ। যে সিআরপিসি সেকশন 388, 383 ওগুলো যদি দেখবেন, ধরেন ট্রায়াল কোর্ট 1 বছরের সাজা দিল, সাথে ফাইন করলো চেকের সমপরিমাণ, 50% টাকা দিয়ে আপিল করলেন। করার পরে এখানে এসে বেশিরভাগ ক্ষেত্রে আসামি লয়ার যারা ওনারা বলেন যে আমাকে একটু সময় দেন, আমি টাকাটা দিয়ে দিব। তার একটাই কথা, আমি জেলে যেতে চাই না। ভালো কথা। এই ক্ষেত্রে 388, 383 এগুলোতে আছে, ওই চ্যাপ্টারে দেখবেন যদি কোনো ট্রায়ালের শুধুমাত্র শাস্তি হিসাবে ফাইন দেওয়া হয়, ফাইনও কিন্তু শাস্তি, শুধু ফাইন দেওয়া হয়, তাহলে কোর্টের একটা ডিফল্ট অর্ডার দেওয়ার ক্ষমতা থাকে যে তুমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি টাকাটা না দাও তাহলে তোমাকে সাজা খাটতে হবে। এবং কোর্ট যদি চায় ওটাকে ইনস্টলমেন্ট করে দিতে পারে। এবং আইনে যেটা আছে ইনস্টলমেন্টটা হবে 30 দিন সর্বোচ্চ, কিন্তু চাইলে কোর্ট এটাকে 3টে ইনস্টলমেন্ট করে দ্যাটই সর্বোচ্চ 90 দিন করে দিতে পারে। আইনের ওই সুযোগটা নিয়ে আমি যে কাজটা করি, আমি ওই 90 দিন বা ইনস্টলমেন্ট না করে সর্বোচ্চ অ্যাট ওয়ান গো আমি 3 মাস সময় দিয়ে দেই, ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ দ্য জাজমেন্ট 3 মাস সময় দিয়ে দেই। জেল মানে সেন্টেন্স অফ ইমপ্রিজনমেন্ট সেট অ্যাসাইড, সেন্টেন্স অফ ফাইন অনলি, হুইচ ইজ টু বি পেইড উইদিন 90 days, যেটা আইন পারমিট করে। এবং আইন এটাও পারমিট করে যেটা ডিফল্ট অর্ডার দেওয়ার, যেহেতু সেন্টেন্স অফ ফাইন অনলি। এবং ডিফল্ট অর্ডারে আমি সর্বোচ্চ 1 বছরে সিম্পল ইমপ্রিজনমেন্ট দিতে পারি। সেক্ষেত্রে যদি ট্রায়াল কোর্ট ইভেন 1 মাসেরও জেল দেয়, আমি ডিফল্ট অর্ডার 6 মাসের সিম্পল ইমপ্রিজনমেন্ট দেই। কারণ জেলের ভয় না থাকলে অনেকে আবার টাকাও দিতে চান না, এটাও সত্য কথা। এই জন্য ব্যালেন্সটা করা হয়। এটাকে কিন্তু সাসপেন্ডেড সেন্টেন্সের যে প্রিন্সিপাল, যেটা আমরা ইংলিশ লতে আছে, স্ক্যান্ডিনেভিয়ান লতে আছে, সব জুরিসডিকশনে আছে, আমাদের সিআরপিসি তো এইভাবে আমি এখনো পর্যন্ত পাইনি। সাসপেন্ডেড সেন্টেন্সের প্রিন্সিপালটা এইভাবে আমরা অ্যাপ্লাই করছি আমাদের বাংলাদেশের জুরিসডিকশনে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে বাদীও খুশি, কারণ সেও টাকাটা পেতে চায়। কারণ যদি 1 বছরের জেল দেয়, আসামি আবার ওই জেলের ভাড়া কাটানোর জন্য অ্যাপিল করেন, বাদীর টাকাটা আটকে থাকে। তো চেকের মামলায় লোয়ার জুডিশিয়ারি যদি কোনো বিজ্ঞ বিচারক যদি থাকেন, ওনারা এই বাস্তবতাগুলো একটু খেয়াল রাখবেন। অনেক বাস্তবতা আছে, যেটা সাকলাইন যেটা বলছিলেন যে সমস্ত বাস্তবতা এবং এন্ড অফ দ্য ডে টু এনশিওর জাস্টিস, বাট
উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ ল। আইনের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের কারোর নাই। আপনারা যারা আছেন তারা এই জিনিসটা একটু খেয়াল করবেন যে আইন যে সুবিধাটা দিতে চায় বা কোনো সুবিধা যদি পেতে চান আইনি আওতার মধ্যে থেকেই করবেন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমাদের মাননীয় প্রধান অতিথির কিছু মনে আমার কয়েকটা ফ্রেন্ড আমাদের মনে হয় অল্প অল্প করে একটু মন্তব্য করুক, আর সবশেষে মাননীয় সভাপতি সাহেব তো বক্তব্য দিবেন। মাননীয় প্রধান অতিথি যদি মনে করেন তাহলে কোনো বিষয়ে কমেন্ট করার জন্য, বাট আমার মনে হয় যে হুমায়ুন কবির পল্লব ভেরি ভেরি লিমিটেড। আর আমি মাননীয় প্রধান অতিথিকে বলবো যে আপনি সবগুলো শোনার পরে আপনি ক্লোজিং রিমার্কস এর মধ্যে এগুলো যদি মনে করেন কোনোটা অ্যাড্রেস করবেন তেমন করবেন। জি, আসসালামু আলাইকুম। আমার মূলত দুটি প্রশ্ন আমাদের যে অ্যাপিল হয়, অ্যাপিলে কি রেস্ট্রিকশন আছে? 50% অফ দ্য চেক অ্যামাউন্ট আমাদেরকে ডিপোজিট করতে হয়। এই যে রেস্ট্রিকশনটা ইম্পোজ করা হচ্ছে, এটা নিয়ে আমাদের লিটিগেন্ট পিপল দে আর সিরিয়াসলি সাফারিং। ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে আমি যতটুকু দেখেছি আমাদের বাংলাদেশ অথবা অন্য কোনো দেশে একটা ক্রিমিনাল কনভিকশনের এগেইনস্টে যখন অ্যাপিল ফাইল করা হবে সেখানে একটা ফাইন্যান্সিয়াল ভ্যালু দিয়ে এই অ্যাপিলের রাইটটাকে রেস্ট্রিক্ট করার কোনো সুযোগ আছে কিনা, whether this is unconstitutional or not, এটা I'm just coming to this point. Probably these points were raised in high courts that has been addressed in different judgments. I'm sure Pallab we can আমার মনে হয় আজিজুর রহমান দুলু আমি আপনাকে দিচ্ছি। আজিজুর রহমান দুলু অনেকক্ষণ ধরে হাত উঠাচ্ছেন, আর একজন করে আজিজুর রহমান দুলু প্লিজ গো টু দি Pallab one remarks জানাবো আমাদের এরপর আলাদা দিবে তো। ধন্যবাদ সম্মানিত সেক্রেটারি এবং লর্ডশিপ মিস্টার জাস্টিস জাফর আহমেদ। আমাদের 138-এ যে আইনটি আছে লর্ডশিপ, যে কোনো ট্রায়াল কোর্ট কি করতে পারেন, ফর এ টার্ম এক্সটেন্ড টু আপ টু 1 ইয়ার সেন্টেন্স দিতে পারে অথবা ফাইন অথবা বোথ। কোনো আদালত যদি দেখা গেল যে সিভিল মামলায় একটা সামারি প্রসিডিউরের অর্ডার 37 রুল 2 এর অধীনে যেখানে 2 মাসের মধ্যে টাকা উঠানো সম্ভব, টাকা উঠে গেছে, এবং ক্রিমিনাল কোর্ট তখন কি করলেন, অনলি 30 সেকেন্ডের জেল দিলেন, অনলি 30 সেকেন্ড, অ্যাজ লাইক এজ দ্য জাজেস অফ দ্য পাকিস্তান যেটা করেছেন। এই 30 সেকেন্ডের জেল দেওয়ার পরে তার 50% এর প্রয়োজনীয়তা আর থাকে কিনা, এবং অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড দ্য ল পয়েন্ট, আমাদের দেশের যে 138 ক্যাপিটাল এ তে যে মানে আপিল করা হচ্ছে, এই আপিলটা হলো আপিল এগেইনস্ট সেন্টেন্স। আপিল এগেইনস্ট সেন্টেন্স যখন আমরা করব তখন কিন্তু 50% অ্যামাউন্ট আমাদের ডিপোজিট করতে হবে, কিন্তু আপিল এগেইনস্ট যখন কনভিকশন করব তখন 408 এ আমাদের জেনারেল ধন্যবাদ আজিজুর রহমান দুলু ইজ এ ভেরি গুড ট্রায়াল lawyer and he has been a very good judge as well. জাস্টিস ছেড়ে এখান থেকে গেছে এর মধ্যে। আমি ব্যারিস্টার রাকিব বিলম চৌধুরীকে বলবো আমাদের সম্মানিত ফেডারাল কিছু মন্তব্য করার জন্য। বিল্লাল একটু বল। ধন্যবাদ মাননীয় বিচারপতি। আমাদের কোন ফিমেল ফ্রেন্ডস, আমাদের আমারই 100টা প্রশ্ন আছে, তো প্রশ্ন করার একটা শুধু ছোট করে বলবো সাকবার রিমন সূত্র ধরে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার প্রশ্নটা করবো, যেহেতু কোর্টের সামনে নাই। সেটা হলো আমি একটা মামলা করেছিলাম, সেটা হলো যে তিনি একটা ওষুধের দোকানদার গেছেন হচ্ছে একটা বড় দল থেকে পৌরসভার নমিনেশন নিতে, নেতা বলছেন কি আপনার যে পয়সা আছে এটা দেখানোর জন্য আপনি একটা চেক দিয়ে দেন। তো উনি 5 কোটি টাকা চেকের উপরে লিখে সেই নেতার কাছে দিলেন। এখন এই দেওয়ার পরে পরবর্তী সময় তিনি নমিনেশনও পান নাই, কিন্তু এখন রায় খুব সামনে হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হলো আমি মাননীয় বিচারপতি জনাব জাফর প্রশ্ন করছি এই জন্য আমি ধারণা করছি যে এটা ওনার ক্রিমিনাল জুরিসডিকশনের মধ্যে পড়বে না। We have enlightened so much today, তো সেক্ষেত্রে আমি বলবো যেহেতু এটা রিট জুরিসডিকশন আমরা একটা প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে আমরা যখন রিটে যে বেশ কিছু মামলা করেছি, এইটা যখন অ্যাপিলেট ডিভিশনে গেছে তখন অ্যাপিলেট ডিভিশন থেকে একটা মন্তব্য করা হয়েছে যে রিট জুরিসডিকশনে ক্রিমিনাল কেস কোয়াশ করা যাবে না, সুতরাং আপনি ক্রিমিনাল জুরিসডিকশনে যান। যখন আমরা ক্রিমিনাল জুরিসডিকশনে 561 অথবা রিভিশনে যখন একই ফরম্যাটে একই ইস্যু নিয়ে আবার গেলাম, তখন আবার যখন অ্যাপিলেট ডিভিশনে গেলাম তখন বলা হলো ল পয়েন্টটা এখানে ডিসাইড করা যাবে না, আপনি লিখে দেন। তো এই
বিষয়ে আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যে নট অ্যাজ এ আমি ফর্মাল আপনার কোনো অবজারভেশন না, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে এনআইএতে যে প্রভিশন গুলো আছে বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলোর অ্যামেন্ডমেন্ট প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ। আচ্ছা, আমাদের একজন বোন রুবি চিশতি, তিনি একটা প্রশ্ন করতে চান। আমার কাছে মনে হচ্ছে ভেরি রিলেভেন্ট কোশ্চেন, এবং আমার নিজেরও এই প্রশ্নের উত্তর জানার খুব শখ। এই জন্য আগে ভাগে জেনে নিয়েছি প্রশ্নটা কি। প্লিজ রুবি। Thank you, Secretary Sir, my lord. আমার যে জিনিসটা জানার দরকার সেটা হলো এনআইএর মামলায় পানিশমেন্ট হলো 1 বছর পানিশমেন্ট দিল, জরিমানা করলো। আসামি পলাতক ছিল, পরে জাজমেন্ট হয়ে গেল, আসামি কোনো এক সময় ধরা পড়লো, সে সাজা খাটলো, সাজা খেটে সে বের হয়ে গেল, কিন্তু আমার টাকাটা কে দিবে? টাকাটার উপায় এইটা আপনি যদি আমার কোনো আচ্ছা, যিনি প্রশ্ন করেছেন ওনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কি আমার কোনো রায় পড়েছেন? পড়েননি। আমার রায়টা যে কোনো রায়, আমি কত নম্বর কোর্টে বসে এটা আপনি নিশ্চয়ই জানেন। আমার বেঞ্চ অফিসের কাছ থেকে আমার যে কোনো একটা রায় নিয়ে নেবেন, সেই রায়ের মধ্যে উত্তরটা আছে। এটার বিধান সিআরপিসিতে আছে, সেকশন 386, এবং আমি আমার রায়ের মধ্যে খুব স্পষ্টভাবে উল্লেখ করি, যদি 3 মাসের মধ্যে টাকাটা না দেয়, যদি 3 মাসের মধ্যে টাকাটা, আমি যেমন 3 মাসে এটা সময় দিই সর্বোচ্চ, যদি টাকাটা না দেয় তাহলে সিআরপিসি 386 ধারা অনুযায়ী এটা কিন্তু পিডিআর অ্যাক্টের আন্ডারে, যে আপনার ডেপুটি কমিশনার বা ডেপুটি ম্যাজিস্ট্রেট, উনি পিডিআর অ্যাক্টের আন্ডারে এক্সিকিউশন কেস করে সেটা আপনার সিভিল সিপিসি মানি এক্সিকিউশন কেস করে টাকাটা আদায় করতে পারবেন। সুতরাং টাকাটা মার যাবে না। ধন্যবাদ। বিল্লাল হোসেন, কুইক, আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে আজান দিবে। প্লিজ, আমার মনে হয় লেট আস ফিনিশ ইট উইদিন 5 মিনিটস ম্যাক্সিমাম। বিল্লাল, দেন রেফাজ, দেন ব্যারিস্টার মাসুদ। আমরা মনে হয় আর বেশি কোশ্চেন নিতে পারবো না, আছে দেখি। বিল্লাল, কুইক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সেক্রেটারি মহোদয় এবং প্ল্যানেট। আপনি প্রশ্নে চলে আসেন স্ট্রেইট। আমার প্রশ্নটা সিম্পল, এটা হলো আমরা চেক ডিজনার করি, নোটিশ দিই, 30 দিনের নোটিশ দিই, তারপরে পরবর্তী 1 মাসের ভিতরে মামলা দায়ের করি। এখন আমার প্রশ্নটা হলো, নোটিশ দেব 30 দিনে, 30 দিনের থেকে যদি আমি 5 দিন আগেই মামলা দায়ের করে ফেলি, 30 দিনের সময়টা না দিয়ে 5 দিন আগে দায়ের করি, সেটা প্রি মেচুরের যে জাজমেন্টগুলো আছে সেটা বার হবে কিনা? এটা তো অলরেডি ডিসাইডেড, যেটা ডিসাইডেড এটা নিয়ে আলোচনা করে কোনো মানে হয় না। 17 বিএলসি, এটা মাইলর মিস্টার জাস্টিস আব্দুল ওয়াহাব মিয়া সাহেবের একটা জাজমেন্ট আছে, এই সমস্ত ইস্যুগুলো এগুলো ডিসাইডেড। আমি ব্যারিস্টার মাসুদকে বলবো। থ্যাংক ইউ। আমার প্রশ্নটা হলো, সিকিউরিটি চেক ইজ ওভার, বাট প্রবলেম ইজ দেয়ার যে আমি চেক দিলাম, সেই চেকটা আমি একটা মামলার ফ্যাক্ট থেকে বলি যে আমি পরে দেখলাম যে আমাকে যেই দিন যেই ডেটের চেক করলে আমাকে মামলা করছে, চেকের মামলা করছে, ওই দিন পর্যন্ত আমি ব্যাংক থেকে লায়াবিলিটি শিট নিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার ওই অ্যামাউন্টের লায়াবিলিটি দাঁড়ায় না। সেক্ষেত্রে এটা কি এক ধরনের আই গেট ইউর পয়েন্ট। এটা কিন্তু আপনার, যে আমি ওই বলি, এটা আপনার এই উত্তরটা আপনার পেয়ে যাবেন, আমি বলছি আপনাকে এখনই, মোহাম্মদ আলাউদ্দিন মামলা 24 বিএলসি অ্যাপিলেট ডিভিশন 139। So Masood, you got your answer already. So next is Mohammad Misbah. Misbah, সামনে গিয়ে আসো, রেফারেন্স কোথায় গেল? আচ্ছা, এক মিনিট। মাসুদের প্রশ্ন এটা বলি, অ্যাপিলেট ডিভিশনের মিস্টার জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকী সাহেব, হিজ লর্ডশিপ, উনি কিন্তু এই ধরনের সিচুয়েশন এটা বলেছেন, ইট উড ট্যান্টামাউন্ট টু ফ্রড, কিন্তু এটা ডিফেন্সকে সুস্পষ্টভাবে এটাকে এই এভিডেন্সটা ফ্যাক্টটা আনতে হবে। না, একটা জিনিস, একটা মাসুদ একটা কথা বলি, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। প্রবলেমটা হচ্ছে চেকের মামলা একটা বিশাল বড় একটা হার্ডেল, আপনারা সবাই এটা রিয়েলাইজ করবেন। এটা আমি বেঞ্চে এসে আমি হাড়ে হাড়ে রিয়েলাইজ করি। হোল আইনটা এমনই আছে, আসলে কোয়াশিংয়ে এসে কিছু করার থাকে না। চেকের মামলা মূল বিষয়টা হচ্ছে এভিডেন্স, কোয়াশিংয়ে আপনার তো এভিডেন্সটা আসে না। 130 অফেন্স খুব সিম্পলিসিটার, ডিসঅনার, নোটিস, কেস ফাইল, দ্যাটস ইট। বাদ বাকিগুলো ম্যাটার অফ এভিডেন্স। থ্যাংক ইউ। Misbah, then Rifaz, then Hosni Ara, then we finish.
গ্রেটফুল টু লর্ডশিপ। আমরা আজকে নতুন করে প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? আমরা গ্রেটফুল যারা নতুন প্রশ্ন করতে চান প্লিজ রাইট ইট ডাউন, গিভ ইট টু মি, আই উইল পাস ইট টু দ্য অনারেবল চিফ গেস্ট। নেক্সট প্রশ্নতে চলে আসেন। কোয়েশ্চনটা হচ্ছে আমাদের যারা ডিফেন্স লয়ার, আমরা অনেকগুলো ডিফেন্স লর্ডশিপের কাছে যেটা পেয়েছি, কনসিডারেশন যদি কমপ্লেন্ট কেস থেকে অথবা প্রাইমারি কেস থেকে দেখা যায় কোনো কনসিডারেশন নয়, আমরা ডিরেক্টলি কোনো জুডিশিয়াল ইনস্ট্রুমেন্টে বা কোনো সাকসেসফুল মুভ করতে পারছি না। আমি আপনাকে ব্যাপারটা আবার একটু বুঝিয়ে বলি। প্রিজাম্পশনটাই হচ্ছে কনসিডারেশন। এটা দ্য প্রসিকিউশনে পিটিশনার কমপ্লেন্টে বলা থাকুক বা না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, প্রিজাম্পশনটাই ধরে নিবে। হ্যাঁ, কেউ যদি পিটিশনার কমপ্লেইনে এই কথা বলে যে আমাকে বিয়ের উপহার স্বরূপ আমাকে 1 লক্ষ টাকা চেক দিয়েছিল, তাহলে কিন্তু ওই যে ফ্যাক্ট যেটা বলেছে বিয়ের উপহার কিন্তু এটা কোনো কনসিডারেশন না। খেয়াল করে দেখবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রিজাম্পশনটা এখানে কাজ করবে না। কেউ যদি বলে উপহার স্বরূপ, কনসিডারেশন মানে কি? ল অফ কন্ট্রাক্ট। এক্ষেত্রে আপনাদের ল অফ কন্ট্রাক্টের কনসিডারেশন চ্যাপ্টারটা পড়তে হবে। কনসিডারেশনের সিম্পল ডেফিনেশন হচ্ছে মানি অর মানি ওয়ার্থ। আমি আপনাদের সেক্রেটারি সাহেবের কাছ থেকে এটা নিয়ে নিলাম জোর করে, ধরেন বিনিময়ে কলমটা দিলাম, এই কলমটা হচ্ছে কনসিডারেশন, তার বিনিময়ে আমি এত মূল্যবান জিনিস পেয়ে গেলাম। কিন্তু এই কলমটা যদি না দেয়, এটা কিন্তু গিফটে কোনো কনসিডারেশন নাই। আমি কি বুঝাতে পেরেছি? এটা কনসিডারেশনের উপরে অফার অ্যাকসেপ্টেন্স কনসিডারেশনের একটা ম্যাক্সিম আছে না, যে কনসিডারেশন ম্যাটার, হাউ বিগ হাউ স্মল ইজ নট ইম্পর্টেন্ট। এনিওয়ে, সুমন কিছু বলো, সাইফুল ইসলাম সুমন, প্লিজ। লর্ডশিপের কাছে আমরা একটু প্রশ্ন, লর্ডশিপ আমি একটা বিষয় নিয়ে জানজিৎ কিছু বলতে চান? লর্ডশিপ আমি একটা বিষয় নিয়ে I am expecting a very good quality question from him, Ranjit. Please get on board. প্রবলেম ফেস করছি লর্ডশিপ, সেটা হচ্ছে আমার একটা মামলা লর্ডশিপ 13 লক্ষ টাকার লিটিগেশন, যারা জাজ পদোন্নতি কোন মামলা করা যাবে না। প্লিজ পাস ইট টু রেফার, নো পাস ইট টু রেফার। আমি তো বলছি ইউ আর টু লার্নেড মেম্বার শুড we have invited a sitting judge, so that don't discuss about any particular case you are dealing with, okay? ধন্যবাদ সবাইকে। কয়েকটা বিষয় আসে নাই, সেটা হচ্ছে যে সেই বিষয়টা আমি উল্লেখ করতে চেয়েছি। টাকা আদায়ের বিষয়ে অনারেবল জাজেস বলছেন, টাকা আদায়ের বর্তমানে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের ওই বিষয়টার উপর একটা রুলিং হয়েছে যে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টে টাকা আদায় করা যাবে না। এই ক্ষেত্রে 386 শুধুমাত্র আছে। 386 এও দেখা যাচ্ছে যে সেখানে কোনো অ্যাকশন নেওয়া হয় না, হাইকোর্টের আদেশ দেয় কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। এইটা কিভাবে ডেভেলপমেন্ট আসবে? আমার কয়েকটা কোশ্চেন, শুধুমাত্র 58 সেকশন 58 এবং 43 এই দুইটার মধ্যে পার্থক্য বা এই রাখে কিনা? ধন্যবাদ আমাকে কোশ্চেন করার সুযোগ দেওয়ার জন্য। মাইলর্ড, আমার একটা কোশ্চেন হলো যে যখন আমরা ইনসাফিসিয়েন্ট ফান্ড চেক যখন ডিজনাল করে, সেই ডিজনালকে ওইটাকে ডিমান্ড করে একটা নোটিশটা আমরা করি, কিন্তু আমি রিসেন্টলি একটা মামলায় দেখলাম যে 13 লাখ টাকার একটা চেক, 3 লাখ টাকার একটা চেক, উইদিন 30 ডেজের মধ্যে 3 লাখ টাকা উনি পেমেন্ট করে দিলেন, কিন্তু উনি ডিজনাল বাড়ালেন 13 লাখ টাকা, কিন্তু উনি মামলা করলেন হলো 3 লাখ টাকা। আমি ওই দিন 30 ডেজের মধ্যে 3 লাখ টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু উনি 13 লাখ টাকা দিয়ে মামলা করেন। এখন জেলা জজ যে উনি অবজারভেশন দিচ্ছেন যে মামলা চলবে, কোনো বাধা নেই, এই ক্ষেত্রে কি অবস্থা? আচ্ছা, এনিওয়ে, এটা তো একেবারে পার্টিকুলারলি আপনার একটা কেসের মামলা। শুনেন, একটা আমার লার্নেড ফ্রেন্ডকে বলছে, আগের দিনে বলছে, এখনো বলছি, প্লিজ ডোন্ট টেক আওয়ার চিফ গেস্ট টু অ্যাডভাইস ইউ রিগার্ডিং এ পার্টিকুলার কেস। হ্যাঁ, আমরা একাডেমিক ডিসকাস করি সো দ্যাট আদার পিপল ক্যান লার্ন, আমাদের ফ্রেন্ড আপনারা বারবারই বলি, সুতরাং আমরা এখন কোনো কোশ্চেন করবো না যে আমাদের নিজেদের কোনো মামলা মোকদ্দমা সংখ্যা ধরতে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কোশ্চেন। না, এনিওয়ে, আই হ্যাভ গট, আমাকে প্লিজ let me continue with this one. I know the questions which should be answered by our chief guest, সুতরাং I don't want to put any পলিসিস করে আমাদের চিফ গেস্ট আমাদের কাছে আসতে চাইবে না। মিজানুর রহমান শিহাব, যদি কিছু সাবস্ট্যান্টিভ কোশ্চেন প্লিজ যদি থাকে, আমাদের কি ডক্টর নুরুল্লাহ কিছু বলবেন? নুরুল্লাহ প্লিজ, আপনি বলার আগে আমরা একটা লিখিত প্রশ্ন পেয়েছি ফ্রম লার্নেড ফ্রেন্ড মিস্টার মোহাম্মদ মাসুমুল্লাহ। উনি বলছেন, যদি কোনো মামলায় রায় হয়ে যাওয়ার পর বাদী আসামিকে মাফ করে দেয়, তবে সেক্ষেত্রে আসামির সাজা মওকুফ করার কোনো আইনগত সুযোগ আছে কিনা জানতে চাই। আমার ধারণা মাইলর এই প্রশ্নের আনসার করেছেন। আজকেও আমি গতকালও আপিলেট ডিভিশনে বলেছি, আমাদের দেশে 138 ইজ নট কম্পাউন্ডেবল, বাট অ্যাপিলেট ডিভিশন যেটা করে থাকেন সেটা হচ্ছে বাদী এবং বিবাদী যদি
বাদী এসে যদি বলে যে আমি টাকা পেয়ে গেছি এমন কোনো প্লি নেন, তাহলে ওনারা সেক্ষেত্রে এটাকে মানে সেন্টেন্স আন্ডারগন করে দেন। আমি মনে হয় এই আনসারটা আমি আপনাকে দিতে পারি। ধরুন না প্লিজ। ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আমার একটা কোশ্চেন হলো যে আমাকে একটা কোর্ট পানিশমেন্ট দিয়েছে, আমি আপিল করেছি, বাট করোনার জন্য আমি আপিলটাকে শুনানি করতে পারিনি। আমি আমেরিকায় ছিলাম, আমি আসতে পারিনি। আপিলটা রিজেক্ট হয়ে আবার নিজের কোর্টে পাঠিয়ে দিয়েছে। আমি কি এই আপিলটাকে আবার রিভিউ করার জন্য বা Sorry, Naha, this is not a question that should be answered by our chief guest. আমি এই সমস্ত আমি বললাম তো, দেখেন আমরা বারবার বলছি যে আপনারা কোশ্চেন এমন কোশ্চেন করবেন না। ক্লোজ করে দাও এখন। এই আমার মনে হয় লাস্ট কোড আপনি বলেন, লাস্ট ওয়ান বাট লাস্ট আমাদের দরকার নেই। হ্যাঁ প্লিজ, এগুলো আমরা কোয়ালিটি কোশ্চেন যেটা আসা এসে গেছে, আমার মনে হয় যে উই হ্যাভ ডান। বাট আপনি বলেন আমাদের এই যে এনএফটি মামলাগুলো নিয়ে এতগুলো চার্জ করতে পারলো, এগুলো কিন্তু আমরা হাইকোর্ট ডিভিশনে পাইলো। আমরা যখন নির্বাচন করতে যারা করতে যাই পাইলো, ওনারা এত ব্যস্ত সময় কেন পাইলো? তো যেগুলি এখন চার্জটা আসছে পাইলো আমাদের কিছু জাস্টিস ইয়ে থেকে, যে অনেক বড় একটা সুযোগ দিয়েছে আমাদের যারা করার জন্য, অনেক চার্জের আবেদন পাইলো। আচ্ছা, এনিওয়ে আমার মনে হয় এভরি কেস রেস্ট অন ইটস ওন পিকুলিয়ার ফ্যাক্টস, একটা আইনের কথা মনে রাখতে হবে। সো পাস অন টু দ্য নেক্সট ওয়ান। আমরা দ্য লাস্ট অবজারভেশন, আমার মনে হয় যে সভাপতি মহোদয় তারপর বক্তব্য রাখবেন, দে ক্লোজ ডাউন দ্য সেশন। এনিওয়ে প্লিজ আপনি গো অ্যাহেড। Honorable Lordship, I must listen to my Lordship. Lordship, এখানে বিজনেস ট্রানজাকশনে অনেক সময় দেখা যায় যে ব্যাংক থেকে বিজনেস থাকে, অনেক সময় দেখা গেছে যে ব্যবসা তো প্রফিট এবং লসের মাধ্যমে ব্যবসা হয়। এখন তাকে দেখা যায় কিনা যে ইকোনমিক ক্যাপাসিটি আছে কিনা, সে আসলে অনেস্টলি সে এটা রিকভার করতে পারতেছে না। ইকোনমিক ক্যাপাসিটি কোনো কনসিডারেশন করা আছে? আচ্ছা, এনিওয়ে আমার মনে হয় যে এটা আমাদের লার্নিং ফ্রেন্ড যে প্রশ্নটা করেছেন, উই এভরিওয়ান নোজ দ্য আনসার। সুতরাং আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নাই, ফৌজদারি অপরাধ তো আছে, ক্রিমিনাল অপরাধে সেটা কম্পাউন্ড করা, সেটাকে বিবেচনা নেওয়ার সুযোগ আছে বলে আমি বিক্রয় মনে করি না। আই এম শিওর এভরি লার্নিং মেম্বার্স echoes with me to say that there is no scope. Anyway, আমার মনে হয় we close down the session. আবার there is a question, রবি ইউনিভার্সিটি যদি কোনো কোশ্চেন করবেন। হ্যাঁ, এটা তো বললাম না, আমার কাছে আসলে নাই, মাসুদ বিল্লাহর কোশ্চেন তো পড়েছি। ও না, এই প্রশ্নটা আমরা এখন আনসার করব না। এটা ইটস এ গ্রে এরিয়া, সুতরাং পক্ষে বিপক্ষে দুই রকমই জাজমেন্ট আছে, সুতরাং দেয়ার উইল বি নো এনি ডেফিনিট আনসার। সুতরাং when I am conducting this program, please keep trust on me, I know how to run the show. Anyway, so আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, but I'm giving a big thanks to all my learned friends for your kind presence, for your active presence. I have never seen such a big group of our learned friends in this auditorium. I'm really truly indebted to all of you. আমি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল জব্বার ভুইয়া, আমি ওনাকে বলবো যে আপনি কি কিছু বলতে চান? ওনাকে বলবো সভাপতির বক্তব্য দেওয়ার জন্য। আপনি বসে দেন, অথবা আপনি বসে তাহলে এটা নিয়ে নেন স্যার, এটা নিয়ে নাও, এটা দিন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার ট্রেনিং প্রোগ্রামের আগত আমাদের প্রধান অতিথি বিচারপতি জাস্টিস জাফর আহমেদ, তার বক্তৃতা কিনোট আমরা বিশ্বাস করি আমার বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ তাদের প্রফেশনালিজমকে এনরিচ করতে পেরেছেন। আপনারা জানেন ইতিপূর্বে আমরা প্রায় 6টি সেমিনার করেছি, আপনাদের প্রফেশনকে এনরিচ করার জন্যে এই উদ্দেশ্যেই করেছিলাম। আজকের এই বিশাল ক্রাউড প্রমাণ করেছে আপনারা আইন অঙ্গনে আপনাদের প্রফেশনকে এনরিচ করার জন্য কতটা উদ্গ্রীব। আমি আমার সমিতির পক্ষ থেকে বিচারপতি জাফর আহমদকে ধন্যবাদ জানাচ্ছি ওনার মূল্যবান সময় দেওয়ার জন্যে, এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং বিচারপতি জাফর আহমদকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সেমিনার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।
ভাই একটু বসেন, আমাদের মাননীয় প্রধান অতিথিকে আমরা এখনো ক্রেস্ট দেইনি, আপনারা একটু ধৈর্য ধরেন একটু প্লিজ। আমি এখন আমাদের কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ ব্যারিস্টার রাগিব চৌধুরী এবং অন্যান্যদেরকে অনুরোধ করব আমাদের মাননীয় প্রধান অতিথিকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হবে। আজকের অনুষ্ঠানের এখানেই পরিসমাপ্তি। আপনাদের জন্য লাইট রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, কিন্তু আবারও বলি যদি কোনো কারণে আমাদের কোনো সদস্য যদি আজকে লাইট রিফ্রেশমেন্ট থেকে বঞ্চিত হন আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের আজকে আপনাদের উপস্থিতি বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন। এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ।